আচ্ছা, আজকে আমরা করব প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং পার্ট 3। সবাই কি রেডি? আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে করেছিলাম উইকিপিডিয়া, উইকিহাউ, অ্যাজ অ্যান আর্টিকেলস, আর হলো গুগল বুকস। আমরা এখান থেকে কীভাবে ইনফরমেশন কালেক্ট করব। আচ্ছা, এরপর হলো ব্লগ সাইট। দেখুন, ব্লগ সাইট লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, আপনি ব্লগ সাইটগুলো পাবেন। এখন ব্লগ সাইট বিষয়টা কি? ব্লগ সাইট হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই ডিসকাশন করে। ডিসকাশন মানে কি? আলোচনা। আচ্ছা, যেখানে সবাই নিজের মনের ভাব ব্যক্ত করে, মানে সাধারণ মানুষ যেখানে কোনো একটা বিষয়ে আলোচনা করে, ওটা হচ্ছে কি? ব্লগ সাইট। আর অসাধারণ মানুষ যখন কোনো একটা বিষয়ে আলোচনা করে, ওটাকে কি বলে? ওটা প্ল্যাটফর্মকে বলে ফোরাম সাইট। ঠিক আছে, বিষয়টা আমি বুঝাই বলি। ব্লগ সাইট, ফোরাম সাইট এবং আর্টিকেল সাইট। যেমন দেখেন, samhorinblog.net, এখন এটা হলো একটা ব্লগ সাইট। এখানে যে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা যায়। তাহলে ব্লগ সাইট হলো এমন একটা সাইট যেখানে যে কেউ লিখতে পারে। ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, এগুলোর ইয়াটা কি? এখানে যে কেউ লিখতে পারে। ঠিক আছে, এখন কারা লিখবে? এটা একটা বাংলাদেশের ব্লগ সাইট, বাংলা ব্লগ সাইট। এখানে যে কেউ লিখতে পারবে এবং যে কোনো বিষয় নিয়ে লিখতে পারবে। ঠিক আছে, যে কেউ লিখতে পারবে। সেটা সাধারণ মানুষও লিখতে পারবে, আবার কি অসাধারণ মানুষও লিখতে পারবে। এই যে টপিকগুলো দেখেন, রাজনীতি, অর্থনৈতিক, ধর্ম, পলিটিক্স, এখানে সব কিছু নিয়ে একসাথে কি আছে। তাহলে ব্লগ সাইটের বিশেষত্ব হলো যে কেউ লিখতে পারে এবং যে কোনো বিষয় নিয়ে লিখতে পারে। এটা হচ্ছে ব্লগ সাইট। তাহলে ব্লগ সাইটে লিখতে হলে কোনো ধরনের ইয়া লাগবে না, আপনার নিজের কোনো যোগ্যতা প্রুভ করতে হবে না। ক্লিয়ার? তাহলে আমরা ধরতে পারি এটা একটা ক্লাব। এটা এমন একটা ক্লাব, এখানে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে, যে কেউ এই ক্লাবের মেম্বার হতে পারে এবং যে কেউ যে কোনো বিষয় নিয়ে এই ক্লাবে ডিসকাশন করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের ব্লগ সাইটের আমরা সূত্র পেলাম কি? যে কোনো মানুষ এখানে জয়েন করতে পারে, যে কোনো মানুষ লিখতে পারে এবং যে কোনো বিষয় নিয়ে লিখতে পারে। আচ্ছা, এরপর দেখেন একটা ফোরাম সাইট। তাহলে সামহাইরিন ব্লগ, এটা একটা বাংলা ব্লগ সাইট। ফোরাম সাইট দেখেন, techtunes.com.vd, www.techtunes.com.vd। এখানে দেখেন, এখানে কিন্তু যে কোনো বিষয় নিয়ে লেখা যায় না। এখানে শুধুমাত্র একটা স্পেসিফিক বিষয় নিয়ে লেখা যায়। হ্যাঁ, ঠিক আছে। এখানে যে কেউ যে কোনো শুধুমাত্র একটা বিষয় লেখা যায়, সেটা হচ্ছে মানে কি? তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি ছাড়া এখানে অন্য কোনো বিষয় নিয়ে লেখা যাবে না। পার্থক্যগুলো দেখেন, এখানে যতগুলো ইয়া দিচ্ছেন, অ্যান্ড্রয়েড অ্যাপ, বাস্কেট, এই যে ছবিতে জালি অথবা বাস্কেট ইফেক্ট, 320 GB, এগুলো সবগুলো কম্পিউটার সংক্রান্ত লেখা না? তাহলে আমরা এই যে সাইডে টেকটিউনস আমরা দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র একটা স্পেসিফিক বিষয় লেখা, শুধুমাত্র কি নিয়ে? আইসিটি নিয়ে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে এখানে লেখা যায়।
তাহলে এর একটা ফোরাম সাইট, যেখানে ফোরাম সাইটে শুধুমাত্র একটা বিষয় নিয়ে লেখা যায়, আর ব্লগ সাইটে যে কোনো বিষয় নিয়ে লেখা যায়। যেমন এটা হচ্ছে একটা টেকনোলজি ফোরাম, আইসিটি ফোরাম, তাহলে এখানে শুধুমাত্র আইসিটি নিয়ে লেখা যাবে, তথ্য প্রযুক্তি নিয়ে এখানে লেখা যাবে, অন্য কোনো বিষয় নিয়ে এখানে লেখা যাবে না। ঠিক আছে? তো এরকম ফোরাম অনেকগুলো আছে। ফোরামগুলো হয় বিষয়ভিত্তিক, যেমন ডক্টরস ফোরাম এখানে কী নিয়ে লেখা যাবে? হেলথ ফোরামে শুধুমাত্র হেলথ নিয়ে। কারা কারা লিখবে? ডাক্তাররা লিখবে, আর যাদের লেখা দরকার তারা লিখবে, আর যাদের পড়া দরকার তারা পড়বে, তাই না? তাহলে হেলথ ফোরামের সাথে যারা সংশ্লিষ্ট থাকবে, ডাক্তার, নার্স, পেশেন্ট, ওষুধ কোম্পানি, প্যাথোলজিস্ট, হসপিটাল, এই যে কমিউনিটি, এটার মধ্যে কি মানে সাধারণ মানুষ ওটা পড়বে না। ঠিক আছে? মানে যাদের পড়ার দরকার তারাই পড়বে। দেখুন, আমি যদি গুগলে সার্চ করি, আমি এরকম অনেকগুলো ফোরাম পাবো। আমি যদি লিখি ডক্টরস ফোরাম অথবা হেলথ ফোরাম, তাহলে আমি অনেকগুলো ফোরাম পাচ্ছি না? হেলথ ফোরাম, আমি শত ফোরাম পাবো। হেলথ ফোরাম পাচ্ছি না? তাহলে এই হেলথ ফোরামে কারা লিখবে? এই যে এখানে যে লেখাগুলো আছে, এটা কে? ডাক্তার নাকি রুগী? মানে হতে পারে ডাক্তার, হতে পারে রুগী, তাই না? ডাক্তার রুগী ছাড়া অন্য কোনো সাধারণ মানুষ হবে না। তাহলে এখানে যে লেখাগুলো আছে সেগুলো লিখবে স্পেশাল মানুষ, এবং সেগুলো পড়বো কি? স্পেশাল মানুষ। সাধারণ মানুষ এগুলো পড়বে না। তারপর দেখেন, আমি যদি দিই এখানে হেলথ ফোরাম, আমি হেলথ ফোরাম দিলাম, অনেকগুলো ফোরাম আসছে, এখানে শত হাজার ফোরাম আসছে না? আমি যদি লিখি এখানে হেলথ ফোরাম লিস্ট, আমি সবগুলো যদি লিস্ট আকারে পেতে চাই, লিস্ট, তাহলে আমি সবগুলো লিস্ট আকারে পাবো। হেলথ ফোরাম লিস্ট পাচ্ছি না? আমি যদি লিখি টপ 100 হেলথ ফোরাম লিস্ট, টপ 100 হেলথ ফোরাম লিস্ট, তাহলে আমাকে একদম টপ 100 ওয়ার্ল্ড ওয়াইড 100টা ফোরামের লিস্ট আকারে দেখাবে। এই যে এখানে লিস্ট না, টপ 100 হেলথ ফোরাম লিস্ট, এখানে আমি ক্লিক করলে এখানে লিস্ট আকারে পাবো। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমি যদি চাই, আমি 100টা হেলথ ফোরাম চাই শুধুমাত্র আমেরিকার, টপ 100 হেলথ ফোরাম লিস্ট অফ কি USA, তাহলে আমাকে যে লিস্টে দেখাবে, রাশেদ এদিকে আসো, কিবোর্ডটা একেবারে ফেলে দাও, একদম পুরোপুরি ফেলে দাও। প্রত্যেক সপ্তাহে এটা ভুল কেন হয়? প্রবলেমগুলো সবগুলো ফেলে দাও, যাও আগে ওইটা নিয়ে এসো, যাও। দুনিয়ার সবগুলো কিবোর্ড প্রবলেম করতেছে? তুমি এই সূত্রে কীভাবে আবিষ্কার করছো? হ্যাঁ, আমাদের কিবোর্ডগুলো সবগুলো কিবোর্ড প্রবলেম। আমাদের কিবোর্ডগুলো প্রবলেম হলে তুমি দোকান থেকে কিবোর্ড নিয়ে আসো। দোকানেরও সবগুলো কিবোর্ড কি প্রবলেম করতেছে? এটাতে সমস্যা কি? এটা কোনটা, পুরোনটা নাকি নতুনটা? এটা নতুনটা। আরও 10টা কিবোর্ড নিয়ে আসবা, ঠিক আছে? নাকি ওগুলো সমস্যা করবে? এখন দোকানে যেগুলো আছে ওগুলো সমস্যা করবে? যদি সমস্যা করে স্পেশাল অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসবা। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তাহলে আমরা যদি টপ 100 হেলথ ফোরাম অফ ইউএসএ দিই, তাহলে ইউএসএর 100টা ফোরাম আসবে। এই যে টপ 100 ওয়েবসাইট অফ উমেন হেলথ, ঠিক আছে?
ঠিক আমরা যদি ব্লগ সাইটের ক্ষেত্রে যদি খুঁজি আমরা ব্লগ সাইট, তাহলে আমরা যদি বলি টপ 100 ব্লগ সাইট, তাহলে ব্লগ সাইটের কোনো লিস্ট থাকবে না। টপ 100 ব্লগ সাইট অফ ইউএসএ আসছে না? তাহলে আমরা পৃথিবীর যে কোনো দেশের ব্লগ সাইট এবং ফোরাম সাইট আমরা খুঁজে পাবো। বাংলাদেশের ব্লগ সাইটগুলো যদি আপনি দেখতে চান, তাহলে টপ 10 ব্লগ সাইট অথবা ব্লগ সাইটস ইন বাংলাদেশ, দেখেন অল বাংলা ব্লগ সাইট। এই যে এটা কি আবহমানবাংলা.com, আবহমানবাংলা.com, টোটাল ভিডি ওয়েবসাইট.com, সামহারিনব্লগ.com, বাংলাদেশপয়েন্ট.com, বুঝতে পারতেছেন? তাহলে এখানে বাংলাদেশে অনেকগুলো ব্লগ সাইট আছে, প্রায় 100টার মতো ব্লগ সাইট আছে। আপনি সবগুলো লিস্ট এখানে পাবেন। আমি কয়েকটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে আবহমানবাংলা.com। এখানে আরও অনেকগুলো লিস্ট এখানে দেখা যাচ্ছে, এই যেগুলো সবগুলো বাংলা ব্লগ সাইট। সচলায়তন, এটা কি আমরা লিস্ট আকারে পাচ্ছি এগুলো। এটা কি নাগরিক, যাক এটা হচ্ছে প্রথম আলো ব্লগ, এটা হচ্ছে মামার ব্লগ, ও আচ্ছা আমার বর্ণমালা, কফি হাউসের আড্ডা, 21 ব্লগ, সোনার বাংলাদেশ ব্লগ, ক্যাডেট কলেজ ব্লগ, রংমহল, অনুকাব্য, বিসর্গ, শৈলী, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশের সবগুলো টপ ব্লগ সাইট। রংমহল দেখি, তাহলে আপনারা কি ব্লগ সাইটগুলো খুঁজে পাবেন? কি লিখে সার্চ করবেন? হ্যাঁ, কই আসে না কেন? বিসর্গ ব্লগ। তাহলে সবগুলো ব্লগের ইয়েটা প্রায় সেম, মানে সিস্টেমটা প্রায় সেম, এই যে ফরম্যাটটা সেম, এরকমই সামহারিন ব্লগের মতোই। তাহলে আমরা যেটা পাইলাম, ব্লগ সাইট হলো যে কোনো বিষয় নিয়ে লেখা যায়, যে কোনো মানুষ লিখতে পারে। আর ফোরাম সাইট হলো শুধুমাত্র স্পেশাল পার্সনরা লিখতে পারে, মানে যে বিষয়ে জানে। ফোরাম সাইট হলো বিষয়ভিত্তিক, ঠিক আছে? মনে করেন মেডিকেল হেলথ ফোরাম, এখন হেলথ সম্পর্কিত যারা অনেক ভালো জানে তারাই হেলথ ফোরামে লিখবে, আর হেলথ সম্পর্কে যারা অতটা ভালো জানে না তারা এখানে লিখবে না। তাহলে হেলথ ফোরামে লিখবে কারা? ডাক্তাররা, বায়োলজিস্টরা, এবং যারা এই বিষয়ে কি মানে টেকনিক্যাল পার্সনরা, অন্য কেউ এখানে লিখবে না। তো সেই কারণে আর ব্লগ সাইটগুলো হচ্ছে মানুষের আবেগ অনুভূতি প্রকাশ করে, আর ফোরাম সাইটগুলো হলো মানে প্রফেশনালদের মধ্যে এফেক্টিভ কমিউনিকেশন তৈরি করে। ধরুন কোনো একজন ডাক্তার কোনো একটা কিছু করতে গিয়ে কোনো একটা কি প্রবলেমে পড়ছে, তো ডাক্তার যখন করে কোনো একটা অপারেশন করে, জটিল কোনো একটা অপারেশন করে, তখন সে বোর্ড মিটিং করে না? বোর্ড মিটিং মানে কি, অন্য ডাক্তারের সাথে পরামর্শ করে সে সিদ্ধান্ত নেয় যে মানে কী করবে, ওই পেশেন্টকে কীরকম ট্রিটমেন্ট দিবে। তো এখানে ফোরামে তারা কী করে, তাহলে এখন চিটং মেডিকেলের একজন ডাক্তার যদি মানে বোর্ড মিটিং করে, কার সাথে করবে? চিটং মেডিকেলের ডাক্তারের সাথেই করবে, তাই না? তো এখন ওই মেডিকেলের ডাক্তার যদি মানে অনলাইনে এসে সে পৃথিবীর অনেক বড় বড় ডাক্তারের সাথে সে মিটিং করতে পারবে যে আমার একজন পেশেন্টের এই সমস্যা হয়েছে, এখন তাকে আমি কী পরামর্শ দিতে পারি, তাই না? তখন পৃথিবীর অনেক বড় বড় ডাক্তারের সাথে সে ডিসকাশন করতে পারবে না? তখন যে আউটপুটটা বের হবে সেটা অনেক ভালো হবে না? আমি কি বুঝতে পারছি? তো ফোরাম সাইটগুলো বিভিন্ন প্রফেশনালকে এভাবে হেল্প করে, মানে তাদের প্রফেশনাল করতে হেল্প করে, প্রফেশনাল প্রবলেম সলিউশন করে। আর ব্লগ সাইটগুলো শুধুমাত্র মানুষের মধ্যে তথ্য বিনিময় করতে হেল্প করে। আমি আরেকটা এক্সাম্পল দিই, ম্যালেরিয়া রোগী সম্পর্কে যদি একজন ডাক্তার লেখে, সেটা হচ্ছে কি, একজন ডাক্তার কোথায় লিখবে? ফোরামে। আর একজন রোগী কোথায় লিখবে? ব্লগে। এখানে ডাক্তার ম্যালেরিয়া রোগ নিয়ে একজন ডাক্তার এবং একজন রোগী লেখা কি পার্থক্য হবে না? পার্থক্য কী হবে? একজন মানে ডাক্তার কী লিখবে? উপদেশমূলক,
ম্যালেরিয়া কেন হয়, এটা প্রিভেন্ট করার উপায় কী, এই ইয়াগুলো নিয়ে লাগবে, তাই না? আর ইয়া কী লাগবে, মানে একজন পেশেন্ট লাগবে এটা নিয়ে, মানে ম্যালেরিয়া হলে কেমন লাগে, তাই না? একজন রুগী অতটা অ্যানালিটিক্যাল ইয়া নিয়ে লিখতে পারবে না। একজন রুগী লাগবে যে ম্যালেরিয়া হলে কত মজা লাগে, তাই না? আর একজন ডাক্তার লাগবে ম্যালেরিয়া হলে কীভাবে ইয়া করা যায়। তাহলে আমরা আরেকটা জিনিস আমরা বুঝলাম যে কোনো আবেগ অনুভূতি নিয়ে যখন কথা লেখা হয়, আমার মানে ব্যক্তিগত অনুভূতি নিয়ে, এগুলোকে বলা হয় ব্লক। আর যখন স্পেশালি কোনো বিষয় নিয়ে যখন কি ব্লক সাইট, না ব্লক সাইট তো ব্লক সাইট, আমরা যেটা বলি ব্লগ এবং আর্টিকেল, দেখেন ব্লগ সাইট তো বুঝে গেল, তাই না? এবং ফোরাম সাইট তো বুঝে গেল। আমি একটু বিষয়টি স্পষ্ট করে বুঝে নিই। তারপর দেখেন আর্টিকেল সাইট। আচ্ছা, আমি এটা হচ্ছে ব্লগ সাইট, এটা হচ্ছে ফোরাম সাইট, আমি আরেকটা দেখি আর্টিকেল সাইট। তাহলে দুইটা তিনটে জিনিস একসাথে দেখালে বোঝা যাবে। asinarticles.com, দেখেন তাহলে ব্লগ সাইটে যে কোনো বিষয় নিয়ে লেখা যাবে, ফোরাম সাইটে যে কোনো বিষয় নিয়ে লেখা যাবে না, শুধুমাত্র যেটা নির্দিষ্ট বিষয় ওটা নিয়ে লেখা যাবে। আবার আর্টিকেল সাইটেও যে কোনো বিষয় নিয়ে লেখা যাবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এই যে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, বিজনেস, কম্পিউটার টেকনোলজি, অটোমোটিভ, এখানে নির্দিষ্ট ক্যাটাগরি থেকে নির্দিষ্ট বিষয়ে লেখা যাবে। মানে আর্টিকেল সাইটে কী আছে, অনেকগুলো সেক্টর আছে, ওই নির্দিষ্ট সেক্টরে গিয়ে নির্দিষ্ট বিষয়ে লেখা যাবে। এবার আপনি কোনো একটা বিষয়ে লিখবেন, মনে করেন হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে লিখবেন, তাহলে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে লিখলে এই ক্যাটাগরিতে গিয়ে ঢুকে আপনাকে লিখতে হবে। আপনি অন্য ক্যাটাগরিতে ঢুকে কম্পিউটার টেকনোলজিতে ঢুকে হেলথ নিয়ে লেখা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে আর্টিকেল সাইট হলো অনেকগুলো ফোরাম সাইটের সমন্বয়। তাহলে দেখেন ব্লগ সাইটে যে কোনো বিষয় নিয়ে লেখা যাবে, ফোরাম সাইটে শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা যাবে, আর আর্টিকেল সাইটে কী হবে, অনেকগুলো নির্দিষ্ট বিষয় নিয়েই লেখা যাবে। তবে আর্টিকেল সাইটে অনেকগুলো কী থাকবে, ক্যাটাগরি থাকবে। ফোরাম সাইট হলো একটা, আর আর্টিকেল সাইটে হলো, আর্টিকেল সাইটকে আমরা বলতে পারি অনেকগুলো ফোরাম সাইট, ঠিক আছে? যেমন আমরা যদি এই ফিনান্সে যদি ঢুকি, তাহলে ফিনান্স সম্পর্কিত কি, এটা একটা মানে বিশাল একটা আর্টিকেল। এবং এই আর্টিকেল সাইটে যারা লিখবে, এই লেখাগুলো কোন ধরনের, বিশেষজ্ঞ লেখা নাকি বিশেষজ্ঞ ছাড়া লেখা, মানে সাধারণ মানুষের লেখা নাকি নর্মাল লেখা, মানে নাকি বিশেষজ্ঞদের লেখা? আর্টিকেল সাইটে লেখে বিশেষজ্ঞরা, তাই না? একজন ডাক্তার যদি ম্যালেরিয়া রোগ নিয়ে লেখে, সে কোথায় লিখবে? আর্টিকেল সাইটে লিখবে, অথবা লিখবে ফোরাম সাইটে লিখবে, ঠিক আছে? আর একজন সাধারণ মানুষ যদি লেখে, সে কোথায় লিখবে? ব্লগ সাইটে লিখবে। আচ্ছা, তাহলে এই তিনটের মধ্যে পার্থক্য ঠিক স্পষ্ট। আর্টিকেল সাইট হলো যে কেউ লিখতে পারে, ব্লগ সাইটে যে কেউ লিখতে পারে, ফোরাম সাইটে শুধুমাত্র যারা বিষয়বস্তু ভিত্তিক তারা লিখতে পারে, আর আর্টিকেল সাইটে শুধুমাত্র বিষয়বস্তু ভিত্তিক যারা জানে তারা লিখতে পারে। তারপরে আর্টিকেলে যেটা লেখা হয় সেটা হচ্ছে আবেগ অনুভূতি নিয়ে লেখা হয়, আর ফোরাম সাইটে যেটা লেখা হয় সেটা বিষয় সংশ্লিষ্ট অনেক ডিপলি লেখা হয়, এবং স্পেশালি প্রবলেম সলভিং করা হয়, প্রফেশনালদের মধ্যে ইফেক্টিভ কমিউনিকেশন করা হয় ফোরাম সাইটে। আর আর্টিকেল সাইটে কোনো একটা বিষয় অনেক ইলিবরেটলি লেখা হয়, অনেক বিস্তারিতভাবে লেখা হয় আর্টিকেল সাইটে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে ব্লগ এবং আর্টিকেল। ব্লগ জিনিসটা কি, আর্টিকেল জিনিসটা কি? ব্লগ হচ্ছে ছোট লেখা, ব্লগ হচ্ছে ছোট লেখা, সাধারণ লেখা, সাধারণ মানুষের লেখা। আমরা এর আগে বলছিলাম ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, তাই না? আর এখন বলতেছি ব্লগ ফোরাম না, এখন ব্লগ এবং আর্টিকেল, তাই না? ব্লগ সাইটে কি হবে, কি পাবলিশ হবে? ব্লগ। আর্টিকেল সাইটে আর্টিকেল। এখন আমরা বুঝবো যে আর্টিকেল জিনিসটা কি, অথবা ব্লগ জিনিসটা কি। ব্লগ মানে হচ্ছে ছোট লেখা, আর্টিকেল মানে হচ্ছে বড় লেখা। হ্যাঁ, বড় লেখা। আর এটা কি, সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ? অসাধারণ মানুষের লেখা। তাহলে ব্লগ এবং ফোরাম। আর ফোরাম সাইটে, ব্লগ সাইটে মানে ব্লগ সাইটে কী হয়, ব্লগ প্রকাশিত হয়। আর ফোরাম আর্টিকেল সাইটে
আর্টিকেল প্রকাশিত হয়। আর ফোরাম সাইটে কী হয়? ফোরাম সাইটে করা হয় প্রবলেম সলিউশন, প্রবলেম সলভিং। আমি একটু স্পষ্টভাবে উদাহরণ দিয়ে বুঝাই। ম্যালেরিয়া রোগ সম্পর্কে যদি কোনো রোগী যদি বলে ম্যালেরিয়া রোগ হলে কেমন লাগে, তখন সে কোথায় লিখবে? এটা ব্লগে। ম্যালেরিয়া রোগ সম্পর্কে কোনো ডাক্তার যদি লেখে যে কেন ম্যালেরিয়া হয়, ম্যালেরিয়া প্রিভেন্ট করার উপায়গুলো কি, সে কোথায় লিখবে? না, আর্টিকেল সাইটে। মানে সাধারণত অনেক বিশ্বভিত্তিক অনেক মানে লেখা যদি লেখে, সে লাগবে কোথায়? আর্টিকেল সাইটে। আচ্ছা, এখন ম্যালেরিয়া রোগ নিয়ে কোনো একজন ডাক্তার যদি সমস্যায় পড়ে, সে যদি অন্য ডাক্তারের কাছ থেকে যদি হেল্প চাই, যে আমার একজন পেশেন্ট আছে, এই পেশেন্টের এই অবস্থা, তার এইরকম ম্যালেরিয়া হয়েছে, এই ম্যালেরিয়া আমি আগে কখনো এক্সপিরিয়েন্স হয় নাই, এখন আমি কী করবো? একজন ডাক্তার যদি প্রফেশনাল হেল্প চাই, প্রফেশনাল কমিউনিকেশন করো অন্য ডাক্তারের সাথে, তাহলে কোথায় করবে? ফোরামে। ঠিক আছে? তাহলে এই ব্লগ সাইটের পাঠকও লেখকও সাধারণ মানুষ, আবার পাঠকও সাধারণ মানুষ। আর্টিকেল সাইটের লেখক হচ্ছে অসাধারণ মানুষ, আর পাঠক কারা? সাধারণ মানুষ হতে পারে, অসাধারণ মানুষ হতে পারে। বাট ফোরাম সাইটে এখানে পাঠক এবং লেখক দুজনই কি? দুজনই অসাধারণ। ঠিক আছে? সাধারণ মানুষ ফোরাম সাইটে যায় না, সাধারণ মানুষ ফোরাম সাইটে কোনো করে না। শুধুমাত্র বিষয়ভিত্তিক যারা, তারাই যাবে। হেলথ ফোরামে কারা যাবে? ডাক্তার, টেকনিশিয়ান, মেডিসিন কোম্পানি, তাই না, এবং পেশেন্ট, ওরা যাবে। কারণ কোনো একজন পেশেন্টের যদি প্রয়োজন না হয়, সে হেলথ ফোরামে যাবে না, প্রয়োজন হলেই যাবে। বাট ব্লগ সাইটে সবাই যাবে। তাহলে একটা বিষয় যদি ছোটো আকারে লেখা হয় আবেগ অনুভূতি নিয়ে, সাধারণভাবে অতটা বেশি মানে কি খুঁটিনাটি উল্লেখ না করে, তাহলে সেটা হচ্ছে ব্লগ। ঠিক আছে? এই যে আমরা বলো না অনলাইনে ব্লগ লেখা, যারা ব্লগ লেখে তাদেরকে কি বলে? ব্লগার। খুব খারাপ জিনিস না? কি খারাপ জিনিস? হ্যাঁ, ব্লগার। এখন ব্লগার মানে কি? যে ব্লগ লেখে সেই ব্লগার। তো ব্লগ মানে কি? তাহলে ব্লগ মানে হচ্ছে সাধারণ মানুষের লেখা। এখন আমি যদি কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা কিছু বলি, সেটা হচ্ছে একটা ব্লগ। তাহলে এই পার্থক্যটা কি বুঝে গেল ব্লগ এবং আর্টিকেলের মধ্যে পার্থক্যটা? আপনারা সবাই কি বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারছেন? ব্লগ মানে ছোটো লেখা, আর্টিকেল মানে বড় লেখা। তাহলে কোনো বায়ার যদি আপনাকে বলে যে আপনি এই বিষয় নিয়ে একটা ব্লগ লেখেন, তাহলে ব্লগ লেখা মানে কি? সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা লেখা না, তাই না? আর যদি বলে এই বিষয় নিয়ে কোনো একটা আর্টিকেল লেখেন, তাহলে আপনাকে অনেক ভালোভাবে সেই জিনিসটা লিখতে হবে, অনেক বেশি আপনাকে অনেকগুলো স্ট্র্যাটেজি দিতে হবে, অনেকগুলো পরিসংখ্যান, অনেক গবেষণা করে সেটাকে আপনাকে লিখতে হবে। আমি কি বুঝতে পারছি? আর ফোরাম কি? ফোরামে শুধুমাত্র বিভিন্ন কোশ্চেন দেওয়া হয়, বিভিন্ন প্রফেশনালরা একজনের কাছ থেকে কি বিভিন্ন হেল্প নেয়। আমাদের প্র্যাকটিক্যালি কিন্তু অনেক মানে ফোরামও আছে। ধরুন টিচার্স ফোরামে কি? টিচারদের একটা সমিতি, ওইখানে কারা যায়? টিচাররা যায়। আর ওখানে কী ধরনের কথাবার্তাগুলো হয়? শিক্ষা নিয়ে কথাবার্তাগুলো, টিচারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথাবার্তা হয়। এখানে টিচার ছাড়া অন্য কাউকে মেম্বার করে না। অগ্রণী ক্লাব, মনে করলাম কোনো একটা পাড়ায় একটা ক্লাব আছে, অগ্রণী ক্লাবে কি কোনো বাধা আছে মেম্বার হতে? এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সাধারণ মানুষ, অসাধারণ মানুষ সবাই পারবে না? আচ্ছা, তাহলে যেই সাইটে ব্লগ প্রকাশিত হয় সেটাকে বলে ব্লগ সাইট। যে সাইটে আর্টিকেল প্রকাশিত হয় সেটাকে বলে আর্টিকেল সাইট। আর যে সাইটে প্রবলেম সলভিং করা হয়, বিভিন্ন প্রফেশনাল বিষয়ে প্রবলেম সলভিং করা হয়, সেটাকে কি বলে? ফোরাম সাইট। এটুকু ক্লিয়ার? তাহলে আমরা এখন যেটা বলতে পারি, এখন কোন সাইটের লেখাগুলো রিলায়েবল? ব্লগ সাইট, ফোরাম সাইট আর আর্টিকেল সাইট। সবচেয়ে বেশি নির্ভরযোগ্য লেখা কোনগুলো? আর্টিকেল সাইট। আর্টিকেল সাইটের লেখা নির্ভরযোগ্য কেন? আর্টিকেল সাইটে যারা লেখে তারা এক্সপার্টরা লেখে, তাই না? এক্সপার্টরা লেখে নাম্বার 1। আর নাম্বার 2 হলো টপ লেভেলের যে আর্টিকেল সাইটগুলো, যেমন অ্যাজান আর্টিকেলস, আর্টিকেল সিটি, আর্টিকেল বেস, আপনি গুগলে সার্চ করতে এরকম আরও অনেকগুলো আর্টিকেল সাইট পাবেন। মানে টপ লেভেলের যে আর্টিকেল সাইটগুলো, সেই আর্টিকেল সাইটগুলো কখনো মানে খারাপ লেখা, ওরা আগে লেখাগুলো ভালোভাবে পড়ে, লেখাগুলোর মান সম্পর্কে নিশ্চিত হয়ে তারা লেখাগুলো পাবলিশ করে। তো যার ফলে আপনি আর্টিকেল সাইট থেকে যে লেখাগুলো নেবেন সেগুলো 100% অথেন্টিক। আর্টিকেল সাইটের মান কীভাবে বুঝবেন? দেখেন অ্যাজান আর্টিকেলস, এটা খুব ভালো মানের একটা আর্টিকেলস এবং র্যাঙ্কিং 1 একটা আর্টিকেল। তারপর দেখেন আর্টিকেল বেস, আর একটা আর্টিকেল সাইট। তারপর আর্টিকেল সিটি, আর এটা আরেকটা আর্টিকেল সাইট। তাহলে আর্টিকেল বেস, অ্যাজান আর্টিকেলস, আর্টিকেল বেস, আর্টিকেল সিটি। তাহলে এরকম আপনি আরও হাজার আর্টিকেল সাইট পাবেন। কীভাবে? আপনি যদি গুগলে সার্চ করেন
টপ 100 আর্টিকেলস সাইট লিস্ট। আমরা পাচ্ছি না, আর অনেকগুলো আর্টিকেল সাইট পাবো। এখন কোন আর্টিকেল সাইটগুলোর কথা আমরা বিলিভ করবো? ধরুন আমি আজকে একটা আর্টিকেল সাইট করলাম, আমি তেমন কোনো আর্টিকেল দিই না, আমি কি হিবিজিবি জিনিসগুলো দিলাম এবং নাম দিলাম আমার একটা আর্টিকেল সাইট। তাহলে এটা কি নির্ভরযোগ্য? এটা নির্ভরযোগ্য না। এখন একটা আর্টিকেল সাইট কতটুকু নির্ভরযোগ্য, আমরা কোন আর্টিকেল সাইটের কথা কতটুকু বিলিভ করবো, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সে আর্টিকেল সাইটের পপুলারিটি কতটুকু, র্যাঙ্কিং কতটুকু, পিআর কতটুকু, মানে পেজ র্যাঙ্ক কত, সেটা অনুযায়ী আমরা বিলিভ করবো। তাহলে আমরা পেজ র্যাঙ্ক কীভাবে বুঝবো? ধরুন আর্টিকেল সিটির পেজ র্যাঙ্ক বেশি, নাকি আর্টিকেল বেসের পেজ র্যাঙ্ক বেশি, নাকি এটার পেজ র্যাঙ্ক বেশি, কোনটার পেজ র্যাঙ্ক বেশি আমরা কীভাবে বুঝবো? অ্যাডন্স ইউজ করতে পারি, অথবা আমরা সরাসরি পিআর চেকার দিয়ে করতে পারি। পিআর চেকার, prchecker.info। এই যে এখানে আমরা লিখতেছি এই সাইটটা, তাহলে আমি azanarticles.com এর পিআরটা চেক করি, চেক পিআর। আমরা পিআর চেক করার জন্য যাবো prchecker.info। এগুলো আপনারা ওভারভিউতে পাবেন। আপনারা সবাই দেখছেন এটা ওভারভিউটা? দেখছিলেন? prchecker.info 4K49C। পিআর কত এটার? 6, মানে 10-এর মধ্যে 6, তার মানে এটা একটা ভালো মানের সাইট। আরেকটা দেখেন, আমি একদম শেষের দিকে গিয়ে একটা আর্টিকেল সাইট দেখি, আচ্ছা আমরা আর্টিকেল সিটিতে দেখেন, এটাও বিখ্যাত সাইট। তারপর আমরা এটার পিআর দেখি, K52। এটা কত? 5। তাহলে কোনটা বেশি নির্ভরযোগ্য, azanarticles নাকি আর্টিকেল সিটি? azanarticles, কারণ azanarticles 6 এবং এটা 5। তবে 6-5 যাই হোক, মিনিমাম যদি 4 হয়, একটা সাইটের পিআর যদি 4 হয়, সেটা একটা ভালো মানের সাইট। তাহলে সেই সাইটের কথাগুলো আপনি নির্ভরযোগ্য করতে পারবেন। এখন এই ভালো মানের সাইটগুলোতে পিআর 4-এর উপরে যে সাইটগুলো, এই সাইটগুলো তাদের সাইটে কোনো আর্টিকেল প্রকাশ করার ক্ষেত্রে তারা অনেক বেশি সতর্ক। তাদের অনেকজন মডারেটর থাকে, প্রত্যেকটা বিষয় সংশ্লিষ্ট অনেকজন এক্সপার্ট থাকে। ওই এক্সপার্টরা লেখাগুলোকে পরীক্ষা করবে, পরীক্ষা করে যদি ওরা দেখে যে লেখাটা মানসম্মত, তখনই তারা আর্টিকেল সাইটে ছাপাবে, নাহলে ওরা এই লেখাগুলোকে পাবলিশ করবে না। ঠিক আছে? তো সে কারণে আপনি যখন ইনফরমেশন কালেক্ট করবেন, ইনফরমেশন কালেক্ট করার জন্য আমাদের সবচেয়ে ভালো সোর্স হলো আর্টিকেল সাইট। কারণ আর্টিকেল সাইট থেকে যদি আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করি, আমরা কী পাবো? একদম নির্ভরযোগ্য পাবো। আর সেই লেখাগুলো কাজে লাগা হবে, বিশেষজ্ঞতা লেখা, যারা যে বিষয়ে ভালো জানে সেই বিষয়ে লেখা। তো কোনো একটা বিষয় অনেক ভালোভাবে জানার জন্য বেস্ট সোর্স হলো আর্টিকেল সাইট। কোনো একটা লেখা আপনি যদি কোনো একটা স্টাডি করতে চান, তার জন্য বেস্ট সোর্স হলো আর্টিকেল সাইট। তাহলে এখন আমরা যদি কোনো একটা জিনিস যদি স্টাডি করতে চাই, সেক্ষেত্রে আমরা বই থেকে স্টাডি করতে পারি। সাধারণত মানুষ আগে যেভাবে স্টাডি করতো, অথবা এখনও অনেকে যেভাবে স্টাডি করে, মানে কোনো একটা বিষয় আপনার জানা দরকার, মানুষ কোত্থেকে জানে? লাইব্রেরিতে যাই, পাবলিক লাইব্রেরিতে যাই, অনেকগুলো বই ঘাটে, তাই না? হয়তো অনেকগুলো বই কিনে কী করে, অনেকগুলো বই সামনে খুলে রাখে এগুলোকে নোট করে। আপনার ইউনিভার্সিটির পড়াশোনার প্রয়োজনে কোনো একটা বিষয় আপনাকে নোট করতে হবে, তো কী করে? লাইব্রেরিতে যাই, অথবা অনেকগুলো বই কিনে কি জিনিসগুলো নোট করে, এই বই থেকে একটুকু, বই থেকে একটুকু। ঠিক আছে? আবার কী করে? অথবা পাবলিক লাইব্রেরিতে যাই, অনেকগুলো বই থেকে জিনিসটা একটা নোট করে। এখন কথা হচ্ছে, আপনি যে বইগুলো দেখতেছেন সেই বইগুলো কিন্তু আপ টু ডেট না, সেই বইগুলো হচ্ছে ব্যাকডেটেড। ঠিক আছে? আমি যদি মনে করি যে আপনার কাছে একটা একদম চকচকে বই আছে, আমরা পাবলিক লাইব্রেরিতে যে বইগুলো দেখি, এগুলো মিনিমাম 5 থেকে 10 বছরের পুরনো, তাই না? এখন আপনার হাতে যদি এইমাত্র একটা বই আছে, একদম চকচকে বই, আমি তারপরে নিশ্চিত করে বলতে পারি সেটা কমপক্ষে 1 মাসের পুরনো। ঠিক আছে? তো আজকের যে তথ্য, কে কথা বলে? হ্যাঁ,
সেখানে কেউ মনে হয় ইয়া করছে। কি রাশেদ, কোনো সমস্যা? রাশেদ সাউন্ড হচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা তাহলে আজকে, হ্যাঁ যাও, আজকের যে তথ্য এবং গতকালের যে তথ্য সেটা আজকের তথ্য মিল হতে পারে না, মানে আজকের তথ্য কি পার্থক্য হতে পারে না। আমাদের জ্ঞান বিজ্ঞানগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল, ঠিক আছে। এরিস্টটল অনেক কিছু বলে গেছে, তার এখন অনেক কিছু মিথ্যা প্রমাণিত হয়েছে, তাই না? তারপর আইনস্টাইন অনেক কিছু বলে গেছে, অনেকগুলো কিছু বলে গেছে, তার এখন কি অনেকগুলো মিথ্যা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাহলে অথচ ওই সময় সেটা ছিল কি সম্পূর্ণ সঠিক, তাই না? বাট এখন সেটা মিথ্যা। তো এটি হচ্ছে নিয়ম, জ্ঞানের ইয়াটা সবসময় পরিবর্তিত হয়, কোনো কিছু ফিক্স নেই, সবসময় চেঞ্জ হয়। আজকে বলতেছে এটা গেলে ক্যান্সার হয়, কালকে বলতেছে না এটা ক্যান্সার, এটা খেলে ক্যান্সার হয় না, এটা বরং ইয়ার জন্য ভালো, তাই না? তো এই কারণে আমাদের যে আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য বই কখনো ভালো সলিউশন না। আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য ভালো সলিউশন কোনটা? আর্টিকেল সাইট। কারণ আর্টিকেল সাইটে আমি যে তথ্যগুলো পাবো সেগুলো অনেক আগের নাকি একদম রিসেন্ট। মনে করেন ইবোলা ভাইরাস। এখন ইবোলা ভাইরাস সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনি কি কোনো বই থেকে জানতে পারবেন? কোনো বই থেকে এত সম্পর্কে জানা যাবে? অথচ আপনি যদি নেটে সার্চ দেন আপনি হাজার হাজার আপনি ইয়া পাবেন না, ইবোলা ভাইরাস নিয়ে পাবেন না, হাজার হাজার ইবোলা ভাইরাস পাওয়া যাবে না? আচ্ছা তাহলে আমরা যে ইনফরমেশন কালেকশন করার জন্য যে জিনিসটা আর্টিকেল সাইট থেকে যদি জিনিসগুলো স্টাডি করি তাহলে সেগুলো হবে অনেক বেশি নির্ভরযোগ্য, অনেক বেশি তথ্য সমৃদ্ধ, এবং সেই লেখাগুলো হবে এক্সপার্টদের লেখা এবং সেগুলো হবে আপ টু ডেট। আর বই থেকে যদি কালেকশন করেন আপনি এতগুলো বই, এখানে যতগুলো ইনফরমেশন পাবেন বই থেকে অতগুলো ইনফরমেশন পাওয়া যাবে না, কারণ আপনি বই কালেকশন করতে পারবেন লিমিটেড। আপনি পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি যদি যান সেখানে যতগুলো বই থাকবে সেগুলো লিমিটেড, তাই না? মানে ওই বিষয় নিয়ে আপনার যতগুলো বই থাকবে সেই বইগুলো হবে লিমিটেড বই। বাট আপনি যখন নেটে সার্চ করবেন আপনি সেই বিষয় নিয়ে আপনি হাজার হাজার বিষয় নিয়ে আপনি জানতে পারবেন। আর তাছাড়া বই থেকে আমরা জানতে পারি শুধু টেক্সট পড়ে, শুধু পড়ে। আর আমরা আর্টিকেল সাইট থেকে যেভাবে জানতে পারি কয়েকভাবে জানতে পারি নেট থেকে। একটা হচ্ছে কি টেক্সট, একটা হচ্ছে ভিডিও, আর একটা হচ্ছে ইমেজ, তাই না? তো বই থেকে আমরা ভিডিও দেখতে পারি না, বই থেকে ভিডিও দেখা যায়, ইমেজ দেখা যায়, তাই না? কিন্তু সেই ইমেজগুলো কি না, সাদা কালো অথবা রঙিন হলেও সেগুলা খুব বেশি পরিমাণে ইমেজ দেওয়া যায় না, খুব বেশি পরিমাণে ইমেজ ইয়া করা যায় না। তাহলে কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য, ইনফরমেশন কালেক্ট করার জন্য আমাদের বেস্ট সোর্স হলো আর্টিকেল সাইট। ঠিক আমরা যখন কোনো একটা কিছু লিখবো, আমরা যখন ব্লগ লিখবো, কন্টেন্ট লিখবো, তো কন্টেন্ট লেখার জন্য আমাদের সবচেয়ে ভালো সোর্স হলো কি আর্টিকেল সাইট। আর আর্টিকেল সাইটের মধ্যে কোন ধরনের সাইট থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করবো? হাই পিয়ার আর লো পিয়ার। পিয়ার মিনিমাম কত? 4। আচ্ছা এখন আর্টিকেল লেখাটা একজন স্টুডেন্টের জন্য যেমন ইম্পর্টেন্ট, একটা স্টুডেন্ট যদি কী করে জাস্ট আর্টিকেল সাইটের হেল্প নিয়ে যদি কোনো একটা নোটস তৈরি করে তাহলে একদম নিশ্চিতভাবে বলা যায় এই স্টুডেন্টটা তার লেখাটা সবচেয়ে ভালো হবে এবং স্বাভাবিকভাবে সে সবচেয়ে বেশি মার্কস পাবে। তাহলে আর্টিকেল সাইটটা একজন স্টুডেন্টকে যেমন হেল্প করে, একজন গবেষক কোনো একটা বিষয় নিয়ে সে গবেষণা করবে তাহলে তার জন্য বেস্ট সোর্স কোনটা? আর্টিকেল সাইটটা। সে বিভিন্ন আর্টিকেল সাইটে যাবে, আর্টিকেল সাইটে গিয়ে সে অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারবে। একজন সাধারণ মানুষ কোনো একটা বিষয় নিয়ে জানতে চায়, জাস্ট কৌতূহলী, তার জন্য বেস্ট সোর্স কি? আর্টিকেল সাইট। তাহলে আর্টিকেল সাইট নিয়ে যদি কোনো একটা কিছু কেউ লেখে আর্টিকেল সাইটের হেল্প নিয়ে তাহলে সেটা অনেক বেশি তথ্য সমৃদ্ধ হবে এবং জিনিসগুলো হবে 100% কি অ্যাকুরেট, এবং এগুলো হচ্ছে বিশেষজ্ঞতা লেখা, এগুলো নির্ভরযোগ্য লেখা। তাহলে আমরা বলতে পারি ব্লগ সাইটের লেখা যেহেতু সাধারণ মানুষের লেখা, ব্লগ সাইট থেকে ইনফরমেশন কালেক্ট করলে খুব একটা ভালো হবে না, কারণ ব্লগ সাইটের লেখাগুলো ইনফরমেটিভ না, মানে অতটা বেশি কি মানে রিলায়েবল না। বাট আমরা নিশ্চিত করে বলতে পারি ফোরাম সাইটের তথ্যগুলো অনেক বেশি রিলায়েবল। আর আমরা যখন ইনফরমেশন নেব তখন সেই ফোরামগুলো কী হবে, আমরা সেই আর্টিকেল সাইটগুলো হবে পিয়ার 4-এর উপরে। এখন কন্টেন্ট লেখা, আপনি নেটে ওডেক্সে অনেকগুলো কাজ পাবেন শুধুমাত্র কন্টেন্ট লেখা। কন্টেন্ট লেখার কাজগুলো আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। আপনারা কি মাঝে মধ্যে শুনেন যে গুগল তাদের নীতিমালা চেঞ্জ করে, ওই যে নতুন নতুন আপডেট তৈরি করে, কখনো পেঙ্গুইন আপডেট, কখনো গুগল পান্ডা আপডেট, গুগল পান্ডা, গুগল পেঙ্গুইন, হামিংবার্ড, তাই না? আর এখন লাস্ট যেটা করছে এটা হচ্ছে পিবিই ডিইন্ডেক্সিং। আপনারা শুনছেন? গত বছর গুগল করছিল হামিংবার্ড, মানে একদম প্রথম করছিল পান্ডা আপডেট। বিষয়গুলো হলো এসইও প্রফেশনাল এবং গুগল সবসময় বিপরীত অবস্থান করে, মানে একজনের কি
ইয়া না। এখন এসইও প্রফেশনালরা চাই যে কোনো একটা ইয়াকে লিঙ্ককে উপরে নিয়ে যেতে, ঠিক আছে। আর গুগল চাই কি করতে, গুগল চাই ঠিক আছে একটা সাইটকে আমরা উপরে নেবো, বাট সেটা কি হবে, তথ্য সমৃদ্ধ হবে, ঠিক আছে। তো আগে গুগল যেটা করতো সেটা হচ্ছে যার কাছে যত লিঙ্ক, যে যত বেশি লিঙ্ক ওয়েবে ছড়াতে পারে ওই গুগল ওই লিঙ্কগুলোকে কাউন্ট করতো। যার যত বেশি লিঙ্ক ওয়েবে আছে তাকে গুগল উপরে রাখতো, বাকিদেরকে নিচে রাখতো। এখন পরবর্তীতে দেখা গেল মানহীন সাইট, যাদের অত ভালো কন্টেন্ট নাই, মানহীন সাইটগুলো উপরে চলে যাচ্ছে। মানুষ যখন সার্চ করতেছে মানহীন সাইটগুলো যাতে লিঙ্ক বেশি তারা উপরে আসতেছে, ভালো কন্টেন্ট যেগুলো আছে ওগুলো কি নিচে। তাতে গুগলের সমস্যা কি? খারাপ মানের সাইট যদি উপরে যায়, গুগল সার্চ যদি উপরের দিকে দেখায়, তাহলে যেটা হবে গুগলের নির্ভরযোগ্যতা নষ্ট হবে। তো গুগলের নির্ভরযোগ্যতা নষ্ট হলে কি হবে? গুগল অ্যাড পাবে না। গুগলের যে বিলিয়ন ডলারের ব্যবসা সেটা কোথায়? অ্যাড থেকে। আমি চায়না খাল থেকে সার্চ করলাম, তাহলে এখানে এই যে বিজ্ঞাপনগুলো, এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাড। এই যে বিজ্ঞাপনটা, এটা কি? এটা হচ্ছে পেইড ফর অ্যাড, মানে অ্যাশ কালার যে বিজ্ঞাপনগুলো এগুলো হচ্ছে পেইড ফর অ্যাড। এই যে ল্যাপটপ, প্রাইস অফ ল্যাপটপ বাংলাদেশ, তাহলে এইগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাড, ন্যাচারাল রেজাল্ট, আর এগুলো হচ্ছে গুগলের অ্যাড। এখন এই কোম্পানিটা কী করে? গুগলকে টাকা দিয়ে মানে ইয়া করে প্রথমে নিয়ে আসে। তো গুগল যদি মানুষ ইউজ না করে, মানুষ গুগলের সার্চ করে মানুষ যদি ভালো ইনফরমেশন না পায়, তাহলে স্বাভাবিকভাবেই মানুষ মানে গুগলের উপর আস্থা হারাবে। তো সেই কারণে গুগল যেটা চাই যে মানুষ তার সার্চ করে মানুষ ভালো ইনফরমেশন পাক, কারণ ভালো ইনফরমেশন পাইলে গুগল টিকে থাকবে। আর মানুষ যদি সার্চ করে বিরক্ত হয়, ভালো ইনফরমেশন না পায়, মানুষ গুগল ছেড়ে অন্য একটাতে চলে যাবে। ইয়াহু আছে, আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, মানুষ কি শিফট করবে। তো সে কারণে গুগল সবসময় তাদের অথরিটি মানে ধরে রাখার চেষ্টা করে। এখন এটা ধরে রাখার জন্য গুগলের সবচেয়ে ভালো যে জিনিসটা মানে পাঠককে সার্ভিস দিতে হবে সেটা হলো ভালো কন্টেন্ট। এখন গুগলে সার্চ করে মানুষ যদি ভালো কন্টেন্ট না পায়, শুধু যদি লিঙ্ক পায়, তাহলে মানুষ বিরক্ত হবে। আর মানুষ যদি বিরক্ত হয় কী হবে? তারা আর গুগল ইউজ করবে না। আর গুগল যদি ইউজ না করে কী হবে? এরকম লাখ লাখ কোম্পানি গুগলকে অ্যাড দেয়, এবং গুগলের একমাত্র ইনকাম সোর্স হলো এটা। গুগল আমাদেরকে তার সবগুলো সার্ভিস ফ্রি দেয়, ঠিক আছে, কিন্তু পরোক্ষভাবে কী করে? গুগল শুধু অ্যাডভার্টাইজিং করে লাখ লাখ ডলার ইনকাম করে। এই যেখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, একটা আসছে অ্যাড, তাই না? এরকম হাজার হাজার কি আছে, লাখ লাখ কোম্পানি আছে, লাখ লাখ কিওয়ার্ড দিয়ে সার্চ করে লাখ লাখ রকম অ্যাড দেখা যাবে। লাখ লাখ কোম্পানি গুগলকে পে করে। তো সেই জন্য গুগল যেটা চাই যে ভালো মানের কন্টেন্ট গুগল যে সেই জন্য যেটা ইয়া করছে যে সেই ওয়েবসাইটগুলোকে আমি প্রথমে দেখাবো যাদের ওয়েবসাইটে ভালো মানের লেখা থাকবে। ভালো মানের লেখা বলতে কি? মানুষের কাজে লাগে এমন তথ্য, ঠিক আছে। তো গুগল যতবারই আপডেট করে, তো এখন এসই প্রফেশনালরা যেটা করে, কোনো একটা অতিরিক্ত লিঙ্ক বিল্ডিং করে সেটাকে কি উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো গুগল সেটা বন্ধ করছে যে না, অতিরিক্ত লিঙ্ক বিল্ডিং করলে হবে না। গুগল সবসময় যেটা বলে সেটা হচ্ছে ভালো মানের কন্টেন্ট। কোনো একটা সাইটে যদি ভালো মানের কন্টেন্ট থাকে, মানুষের এই কাজে লাগে এমন ধরনের আর্টিকেল থাকে, তাহলে সেটাকে গুগল উপরে নিয়ে যাবে। এতে করে গুগলেরও লাভ, প্লাস সাধারণ মানুষেরও লাভ, মানে সাধারণ মানুষের লাভ। সাধারণ মানুষ সার্চ করে ভালো মানের কন্টেন্ট পাবে। আমি কি বুঝতে পারছি? তো যার ফলে এখন এসই প্রফেশনালরা ওই জিনিসটা না করে, ম্যাক্সিমাম এসই প্রফেশনাল যেটা করে আনইথিক্যাল প্র্যাকটিস করে। আনইথিক্যাল প্র্যাকটিস বিষয়টা কি? কারণ আমার একটা সাইট, আমি যদি ভালো ভালো তথ্য না দিয়ে শুধু যদি এটা লিঙ্ক বিল্ডিং করি, তাহলে গুগল এটাকে স্প্যামিং হিসেবে মনে করবে। কারণ আমার সাইটে খুব বেশি কিছু নেই, আমার সাইটে আসলে মানুষ খুব বেশি কিছু জানবে না। আমি মনে করেন গাড়ি বিক্রি করবো। এখন গাড়ি বিক্রি করার জন্য আমার সাইটে কী আছে? শুধুমাত্র কী আছে? গাড়ির বিভিন্ন ছবি আছে, গাড়ির প্রাইসগুলো আছে। সাধারণ মানুষের জন্য কোনো তথ্য নেই।
তাহলে গুগল এটাকে উপরে নিয়ে যাবে না। বাট আমার সাইডে যদি গাড়ি সম্পর্কিত অনেকগুলো তথ্য থাকে, গাড়ি কীভাবে মেনটেন্যান্স করতে হবে, গাড়ি কীভাবে পরিষ্কার করতে হবে, গাড়ি কীভাবে মানে গাড়ি সম্পর্কিত যে অনেক তথ্য থাকে যেগুলো সাধারণ মানুষের জন্য উপকারী, আমি কি বুঝতে পারছি? তখন গুগল সাধারণ মানুষের জন্য যে সাইটটা উপকারী সেটাকে সে উপরে নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে কোনো একটা বিষয়কে যদি আপনি গুগলের উপরে নিয়ে যেতে চান তাহলে কী করতে হবে? ভালো মানের কন্টেন্ট লিখতে হবে। তো সেই কারণে যত দিন যাচ্ছে তত অন্য অন্য কাজগুলোর গুরুত্ব কমে আসতেছে। যেমন লিঙ্ক বিল্ডিং, আগে লিঙ্ক বিল্ডিংয়ের অনেক বেশি মানে কদর ছিল আজ থেকে বছর 2 বছর আগেও। বাট গুগল এখন লিঙ্কগুলোকে আইডেন্টিফাই করতে পারে, মানে স্প্যামিং করে যে লিঙ্কগুলো, শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং করার উদ্দেশ্যে যারা করছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারে। তো গুগলের এখন একমাত্র শর্ত হলো কী হতে হবে? কন্টেন্ট। এখন কোনো একটা সাইটকে কোনো একটা সাইটকে যদি আপনি গুগলের টপে রাখতে চান, মানে সার্চ করলেই আপনার সাইটটাকে উপরে দেখা যাবে, তাহলে অনেক মানুষ আপনার সাইটটা দেখবে না, ওই সাইটে সেলস অনেক পারবে না। কোনো একটা ই কমার্স সাইট লিখে যদি আপনি সার্চ করেন, আপনার সাইটটাকে যদি উপরে দেখা যায় তাহলে আপনার সেলস অনেক বেশি হবে না? ঠিক আছে? বা সাইটটা যদি উপরে দেখা না যায় তাহলে তার সেলস ড্রপ করবে, সেলস আর হবে না। তো সেই কারণে কোনো একটা বিষয় উপরে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভালো মানের কন্টেন্ট। আর সেই পরিমাণে আগে কন্টেন্ট রাইটিংয়ের যে পরিমাণে কাজ ছিল, বর্তমানে কন্টেন্ট রাইটিংয়ের কাজগুলো অনেক বেড়ে গেছে। আর সেই কন্টেন্ট রাইটিংয়ের কাজে আমাদেরকে হেল্প করবে কে? আর্টিকেল সাইটগুলো। আমি কি বুঝতে পারছি? মানে এসইওর সবচেয়ে বড় যে অস্ত্রটা, সেই অস্ত্রটা কি? কন্টেন্ট, মানে আর্টিকেল। আমরা সেটাকে যে নামে ডাকি না কেন, আর্টিকেল নামে ডাকি, ব্লগ নামে ডাকি অথবা কন্টেন্ট নামে ডাকি, স্বাভাবিকভাবে আপনি অডিও, ভিডিও, ছবি সব কিছু নিয়ে একটা ওয়েব পেজে কোনো একটা কিছু পাবলিশ হলে সেটাকে কী বলে? কন্টেন্ট, মানে ওয়েব কন্টেন্ট। ফেসবুকে একটা পোস্ট করবেন সেটাকে কী বলে? ওয়েব কন্টেন্ট। মানে এক কথায় সবগুলোকে ওয়েব কন্টেন্ট বলা যায়। আপনি ইউটিউবে একটা ভিডিও দিচ্ছেন, সেই ভিডিওকে এক কথায় কী বলা যায়? কন্টেন্ট। CUNTENT, ওয়েব কন্টেন্ট। বিষয়টা বোঝা গেল? আর্টিকেল, ব্লগ, ইমেজ, আপনি একটা কোথাও ছবি দিবেন, সেই ছবিটাকে কী বলে? কন্টেন্ট। মানে আমরা সব কিছুকে এক কথায় আমরা কী বলতে পারি? আমরা কন্টেন্ট বলতে পারি। তাহলে কোনো একটা এসইও করার জন্য আমাদের সবচেয়ে বড় যে অস্ত্রটা সেটা হচ্ছে ভালো মানের কন্টেন্ট লিখতে হবে। এবং ভালো মানের কন্টেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানুষের কাজে লাগে, মানুষের উপকারে লাগে এমন ধরনের কন্টেন্ট। ঠিক আছে? তো মানুষের উপকারে লাগে, মানুষের কাজে লাগে এমন কন্টেন্ট পাওয়ার জন্য আমরা কী করতে হবে? সবচেয়ে ভালো আমাদেরকে হেল্প করতে পারে কে? আর্টিকেল সাইট। আপনারা কি বিষয়গুলো বুঝতে পারছেন? আর যে কোনো বিষয়, কোনো একজন স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে তাকে হেল্প করতে পারে আর্টিকেল সাইট। ঠিক আছে? মনে করেন কোনো একটা স্টুডেন্ট একটা নোট করবে, তাহলে সে অ্যাজ অ্যান আর্টিকেলসে গেল যে কোনো একটা বিষয় নিয়ে, ধরেন ফিনান্স নিয়ে কোনো একটা নোট করবে, ফিনান্সের কোনো একটা বিষয় নিয়ে, বাদ দেন ফিনান্স, কম্পিউটার অ্যান্ড টেকনোলজি। তাহলে এখানে যদি সে টপিকটা লেখে, ধরুন কোনো একটা ছেলে সাধারণ যে কোনো একটা বিষয় বলেন, মানে তার যে জানার যে বিষয়টা, সেই বিষয়টা হুবহু যদি এখানে লেখে, হুবহু কেউ বিষয় নিয়ে অনেকগুলো আর্টিকেল চলে আসবে। যে কোনো একটা বিষয় বলেন, যে কোনো একটা সাবজেক্ট বলেন, একদম সরাসরি গো টু দ্য পয়েন্ট। এডুকেশন এটা কোনো সাবজেক্ট না, যে কোনো একটা সাবজেক্ট। ম্যানেজমেন্ট সাবজেক্টের নাম, টপিকের নাম, টপিক, সরাসরি টপিক। মার্কেটিংয়ের মধ্যে আরও ডিপে যান, ইন্টারনেট মার্কেটিং নিয়ে আপনি অনেক ভালোভাবে জানতে চান, তাহলে দেখেন ইন্টারনেট মার্কেটিং। যাচ্ছে না? ঠিক আছে? তাহলে আপনারা কি এই বিষয়গুলো ক্লিয়ার? আর্টিকেল সাইট, ব্লগ সাইট এবং ফোরাম সাইট। তার মধ্যে আমাদেরকে ফোরাম সাইট হলো প্রফেশনালদের জন্য,
এখানে ফরম সাইটে বিস্তারিত বড় কোনো আর্টিকেল পাওয়া যায় না, ওখানে পাওয়া যায় প্রবলেম সলিউশন। যদি আপনি কোনো একটা প্রবলেমে পড়েন তখন কি আপনি যাবেন এটা সমাধান পাবেন ফোরামে, ঠিক আছে। আর ব্লগ সাইট থেকে আমরা জাস্ট জিনিসগুলো জানবো, ব্লগ সাইটে মানুষের মধ্যে কমিউনিকেশন হবে, কিন্তু কি হবে না, এখানে আমরা খুব বেশি রিলায়েবল তথ্য পাবো না। ব্লগ সাইট হলো অনেকটা ফেসবুকের মতো। আপনি যদি আপনার পরিচিত জনদের মধ্যে সাথে যদি কোনো একটা বিষয় শেয়ার করতে চান, ঠিক আছে, আপনি খুব সুন্দর একটা শার্ট পরে একটা পোস্ট দিয়ে একটা ছবি তুলছেন, এখন সেই ছবিটা আপনি আপনার বন্ধুদেরকে দেখাবেন, ঠিক আছে, কেমন হয়েছে, কোথায় দেখাবেন, ফেসবুকে, তাই না। আর সেই ছবিটা আপনি পুরো জাতিকে দেখাবেন, কোথায় দিবেন, ব্লগ সাইটে। তাহলে ফেসবুকে আপনার প্রোফাইলটা কারা দেখবে, শুধুমাত্র আপনার পরিচিতরা, ঠিক আছে। আর ব্লগ সাইটে আপনার ব্লগটা কারা দেখবে, পুরো জাতি। তাহলে আপনি সম্পূর্ণ পুরো জাতির উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চান তাহলে সেটা কোথায়, ব্লগ সাইটে। তাহলে কোনটা বেশি পাওয়ারফুল, ব্লগ সাইট আর ফেসবুক? ব্লগ সাইটটা অনেক বেশি পাওয়ারফুল। সেই কারণে আমাদের যে টুইটার, সেই টুইটারকে বলা হয় মাইক্রো ব্লগিং সাইট। ফেসবুক এবং টুইটারের মধ্যে কিন্তু স্লাইড পার্থক্য আছে। পার্থক্যটা আপনারা বুঝেন? ব্লগ সাইট তো মানে ফেসবুক তো সোশ্যাল মিডিয়া সাইট, আর টুইটার হলো মাইক্রো ব্লগিং সাইট। আপনারা হয়তো বিষয়টা শুনছেন, মাইক্রো ব্লগিং সাইট। তাহলে এটা হচ্ছে একটা ব্লগ সাইট, এই ব্লগ সাইটের লেখাগুলো হচ্ছে অনেক বড় বড়, আর টুইটারে যে লেখাগুলো হয়, টুইটারে যে পোস্টগুলো হয় সেগুলো হচ্ছে ছোটো ছোটো। টুইটারে একটা লিমিট আছে। ফেসবুকে আপনি অনেক বড় করে পোস্ট করতে পারবেন, কিন্তু টুইটারে অনেক বড় করে পোস্ট করা যায় না। টুইটারে এগুলো বলে টুইটগুলো হয় ছোটো ছোটো, এবং টুইটারে যেগুলোকে ট্রিট করে এগুলোকে ব্লগ হিসেবে ট্রিট করে। আর ব্লগ মানে কি, মানুষের আবেগ অনুভূতি অথবা সাধারণ মানুষের ডিসকাশন। আমি কি বুঝতে পারছি? তো বিশেষজ্ঞরা যেটা বলে যে ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা, সোশ্যাল মিডিয়ার চাইতেও এই মিডিয়াটা অনেক বেশি জনপ্রিয় হবে, মানে ব্লগ মিডিয়াটা। এবং ভবিষ্যতে ফেসবুকের চাইতেও টুইটার অনেক বেশি এগিয়ে যাবে, শুধুমাত্র একটা কারণে, ওই তাদের ব্লগিং মানে সিস্টেমের কারণে। আর ব্লগিংগুলো প্রায় সবাই দেখে, ফেসবুকের পোস্টগুলো শুধুমাত্র পরিচিত জনরাই দেখে, কিন্তু টুইটারের এগুলো প্রায় সবাই দেখে। কিছুটা পার্থক্য আছে। তাহলে ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, এই বিষয়গুলি কি আপনার কাছে ক্লিয়ার? তাহলে আমাদের ইনফরমেশন কালেক্ট করার জন্য সবচেয়ে বেস্ট সোর্স কি? আর্টিকেল সাইট। তাহলে আমরা আর্টিকেল সাইট খোঁজার জন্য গুগলে যাব, টপ 100 আর্টিকেল সাইট লিস্ট, আর্টিকেল সাইট বাংলাদেশ, আর্টিকেল সাইট ইন্ডিয়া, আর্টিকেল সাইট ইউএসএ। আমরা যেই রকম সার্চ করি সেরকম আর্টিকেল সাইট আমরা লিস্ট পাবো না। আর্টিকেল সাইটে যাবো, আর্টিকেল সাইটে গিয়ে আমরা সেই আর্টিকেল সাইটের পিআর দেখবো। পিআরটা যদি হাই হয় তাহলে আমরা বুঝবো যে এই সাইটের পিআরটা রিলায়েবল, এই সাইটটা রিলায়েবল, তখন আমরা সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করবো। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর হলো এজানা নিকেলসের ব্লগ সাইট। আচ্ছা, ব্লগ সাইট দেখলাম, ফোরাম সাইট দিলাম, আর্টিকেল সাইট দেখলাম। এরপর হলো এটা কি, অ্যান্সার সাইট। এখন আমাদের যদি কোনো একটা বিষয়ের স্পেসিফিক অ্যান্সার প্রয়োজন হয়, স্পেসিফিক কোশ্চেনের স্পেসিফিক অ্যান্সার, তাহলে আমরা যাবো সরাসরি অ্যান্সার সাইটে। অ্যান্সার সাইট দেখেন, আপনি কোনো একটা লেখা লিখতেছেন, লেখার সময় হঠাৎ করে কোনো একটা শুধুমাত্র স্পেসিফিক একটা কোশ্চেনের স্পেসিফিক একটা অ্যান্সার প্রয়োজন হলো, ঠিক আছে, তখন আমরা যাব অ্যান্সার সাইটে। আপনি যদি গুগলে সার্চ করেন আপনি অনেক হাজার অ্যান্সার সাইট পাবেন। এই যে আছে না অনেকগুলো অ্যান্সার সাইট, যে answers.com, এরকম আপনি অনেকগুলো অ্যান্সার সাইট পাবেন, হাজার অ্যান্সার সাইট। এই অ্যান্সার সাইটগুলো কী করে, সরাসরি কোশ্চেনের সরাসরি অ্যান্সার দেয়। তাহলে আপনি যে কোনো একটা কোশ্চেন যদি এখানে যদি লিখে দেন সেটা সরাসরি অ্যান্সার চলে আসবে। তবে অ্যান্সার সাইটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হলো ইয়াহু অ্যান্সার। answers.yahoo.com।
answers.yahoo.com এখন এখানে হ্যাঁ মানে আপনার হাইবিয়াস সাইট কিন্তু স্যার এটা মানে উপরে দেখাচ্ছে না স্যার গুগল ওই যে মানে আমরা যে দেখলাম আমাদের সাইট থেকে যখন সার্চ করলাম তখন এটা উপরে দেখাচ্ছে উপরে দেখাবে তো এটা স্যার একদম টপ সাইট এই যে ইয়াহু অ্যান্সার ফার্স্ট পেজে দেখালেই হবে এই যে ইয়াহু answers.com আচ্ছা এখন এখানে আপনি যে কোনো যদি লিখে দেন সেটাই আসবেন ঠিক আছে যে কোনো একটা কোশ্চেন বলেন যে কোনো একটা কোশ্চেন বলেন How can I set up my computer? হ্যাঁ How can I set up my computer? কম্পিউটারে কি সেট আপ করবেন Windows 7. উইন্ডোজ 7 এখন হাউ কে উইন্ডোজ 7 সেট আপ এটার জন্য আমরা সবচেয়ে ভালো পাবো কোথায় কিভাবে উইন্ডোজ 7 সেট আপ করতে হবে উইকি হাউ তাই না উইকি হাউ তো আমরা কীভাবে করবো সেটা পাবো এটা যদি আমি ভিডিও আকারে পেতে চাই তাহলে কোথায় পাবো ইউটিউবে পার্থক্যটা বুঝতে পারছেন তাহলে অ্যান্সার সাইডে কী পাবো তাহলে আমি যদি উইকি হাউতে যাই আমি পুরো একটা কি প্রসিডিউর দেখবো যদি ভিডিওতে যাই আমি সম্পূর্ণ প্রসিডিউরটা দেখবো বাট আমার সম্পূর্ণ প্রসিডিউর দরকার নেই সেই প্রসিডিউরের মাঝখানে ছোট্ট একটা বিষয় আমার জানা প্রয়োজন তাহলে সেটা আমাকে হেল্প করবে কি অ্যান্সার সাইড আমি কি বুঝতে পারছি মনে করেন আমেরিকার প্রেসিডেন্টকে আপনি জানেন না ঠিক আছে অথবা বারাক ওবামার জন্মসাল কত ধরেন বার্থ ডেট অফ বারাক ওবামা এটা আপনি জানেন না এটার নাম কি সি হবে তাহলে এটা আপনি করেন এই যে আপনি অনেকগুলো কোশ্চেন পাচ্ছেন না দেখেন বারাক ওবামার বার্থডে কত আমরা অনেকগুলো অ্যান্সার পাচ্ছি না এখানে এই অ্যান্সারের মধ্যে আমরা জিনিসগুলো জানবো এই যে 1 নম্বর পেজ 2 নম্বর পেজ 3 নম্বর পেজ এইভাবে আমরা অনেকগুলো পেজ পাবো ওই পেজের মধ্যে আমরা অনেকগুলো কোশ্চেন দেখবো এবং কোশ্চেনের মধ্যে আমরা অনেকগুলো অ্যান্সার দেখবো আচ্ছা এখন আগে এই অ্যান্সার সাইটগুলো মানে প্রয়োজন হইতো বাট এখন খুব একটা প্রয়োজন হয় না ঠিক আছে এখন মনে করেন আমি বারাক ওবামার বার্থডে জানবো তাহলে খুব সহজে এটা কোথায় পাওয়া যাবে বারাক ওবামার পুরো লাইফ হিস্ট্রি কোথায় উইকিপিডিয়া থেকে আমি সরাসরি সার্চ করে বারাক ওবামার বার্থডেতে চলে যেতে পারবো না তাহলে দেখেন বলেন কন্ট্রোল এফ দেবো তাই না কন্ট্রোল এফ এরপরে কি লিখবো বার্থ তাহলে বার্থডে দিয়ে যখন আসতেছে না তখন বন্ড কত নভেম্বর আচ্ছা এটা মায়ের ডেথ নভেম্বর 2008 তাহলে আমরা আর কি দিয়ে পেতে পারি বার্থ প্লেস যদি দিই কই বার্থ প্লেস আসতেছে না বার্থ প্লেস এটা আসতেছে কেনিয়াতে এখন বার্থ ডেট কই এটা না এটা যাক আপনারা দেখলে হয়েছে সবাই দেখছেন আমি না দেখলে সমস্যা নেই তাহলে কি বুঝে গেল তাহলে আমরা আগে সরাসরি ওবিপি পাওয়া যেত ইয়া থেকে এখন কথা হচ্ছে অ্যান্সার সাইট থেকে আমরা যে ইনফরমেশনগুলো ওবিপি পাবো সেটা রিলায়েবল নাও হতে পারে কারণ অ্যান্সার যে কেউ দিতে পারে বাট আমরা যদি এই উইকিপিডিয়া থেকে যদি অ্যান্সারটা কালেক্ট করি তাহলে এটা হবে কি সম্পূর্ণরূপে নির্ভরযোগ্য
তো যার ফলে কোনো একটা প্রবলেম সলিউশন করার জন্য আগে অ্যান্সার সাইটগুলোর অনেক গুরুত্ব ছিল, অনেক কদর ছিল, বাট বর্তমানে সেটার অনেক কদর কমে গেছে। এখন অ্যান্সার সাইটের চেয়ে আমাদেরকে হেল্প করতে পারে উইকিপিডিয়া, ঠিক আছে। আরও সবচেয়ে ভালোভাবে হেল্প করতে পারে সরাসরি গুগল। যে কোনো একটা প্রবলেম আপনি যদি গুগলে যদি সার্চ করেন সেটা সলিউশন পেয়ে যাবেন, সেটা সলিউশন চলে আসবে। যে কোনো প্রবলেম, দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যেটার সমাধান আপনাকে গুগল দিতে পারবে না। বলেন এমন একটা সমাধান বলেন যেটা কি জটিল, কঠিন এবং দুরারোগ্য কোনো একটা সমস্যা বলেন। মনে করেন আপনার কম্পিউটার কথা বলতেছে না, ঠিক আছে, কারণ আপনি সরাসরি গুগলে লেখেন, সেই সলিউশনগুলো কেন সমস্যা হচ্ছে সেটাও বলবে, আবার কি প্রবলেমটা সলভ করার উপায় বলবে। আপনার কম্পিউটার স্টার্ট হওয়ার পর শুধু একটা মেসেজ দিচ্ছে, শুধুমাত্র একটা মেসেজ দিচ্ছে, আর কোনো কথা বলতেছে না। আপনার কম্পিউটার কি বোবা হয়ে গেছে, কম্পিউটার কোনো কারণে মাইন্ড করছে, ঠিক আছে, সে বারবার আপনাকে একটা মেসেজ দিচ্ছে আর কোনো কম্পিউটার কাজ করতেছে না। তাহলে ওই মেসেজটা আপনি লিখে গুগলে সার্চ করেন, তাহলে অনেক বিশেষজ্ঞ কি আপনাকে অ্যান্সার দিবে, ওই সমস্যাটা কীভাবে সলভ করতে হবে। এটা হচ্ছে কম্পিউটার সংক্রান্ত সমস্যা। তো এখন ওস্তাদকে হ্যাঁ গুগল। কোনো একজন মোবাইল মেকানিক, ঠিক আছে, আপনি কোনো একটা মোবাইল দিয়েছেন, এমন জটিল সমস্যা সে আগে কখনো ওই সমস্যাটা এক্সপিরিয়েন্স করে নেই, আর কখনো তার এই ধরনের অভিজ্ঞতা হয়নি। এখন তার ওস্তাদকে মনে করেন এখানে মোবাইল আপনি কোনো একজনকে দিয়েছেন, সে মোবাইলটা ঠিক করাবে, এবং সে যদি না পারে সে যাবে তার উপরের ওস্তাদের কাছে, তাই না। ওই ওস্তাদ যদি না পারে তার বড় ওস্তাদের কাছে, তাই না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ওস্তাদের কাছে কি মোবাইলটা গেল, বড় ওস্তাদ দেখলো কি তার ওস্তাদকে, সেও পারতেছে না, তার ওস্তাদকে গুগল। আর সে ওই বড় ওস্তাদ আর ছোট ওস্তাদের মধ্যে পার্থক্য কি, বড় ওস্তাদ কীভাবে হয়েছে গুগলিং করে। কারণ বড় ওস্তাদ আর ছোট ইয়ার মধ্যে পার্থক্য হলো, ছোট ওস্তাদ কি পারে না, নেট ইউজ করতে পারে না, সে নেট থেকে সলিউশন বের করতে পারে না। সে যতটুকু শিখছে ওটুকুই তার বিদ্যা, যতটুকু শিখছে ওটুকুর মধ্যেই সে সীমাবদ্ধ। বাট বড় ওস্তাদ যে তার জ্ঞানটা হচ্ছে অসীম, তাই না। সমাধান করার দায়িত্ব কার, বড় ওস্তাদের, তাই না। সবচেয়ে বড় ওস্তাদকে জাস্ট কয়েকটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, যে কোনো কিছু মনে রাখার দায়িত্ব কার, গুগলের। আপনার কি মনে রাখার দরকার আছে? আপনি যখন দরকার আপনি জাস্ট গুগল থেকে খুঁজে নেবেন, সব কিছু আছে না। কোনো একটা বিষয়ের সমস্যার সমাধান করার দায়িত্ব কার? ওই কনফিডেন্স সহকারে বলতেছেন না কেন? সমস্যার সমাধান করার দায়িত্ব কার? কোনো একটা জিনিস আপনি কীভাবে করতে হয় সেটা আপনি জানেন না, বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় সেটা আপনি জানেন না, সেটা আপনাকে শেখানোর দায়িত্ব কার? গুগলের, উইকিপিডিয়ার, উইকিহাউর, মানে ইন্টারনেটের, তাই না। এটা আপনি গুগলিং করে শিখতে পারবেন, উইকিপিডিয়া থেকে শিখতে পারবেন, আবার কি সরাসরি ইউটিউব থেকে মানে শিখতে পারবেন। তাহলে কথা হচ্ছে জাস্ট আপনি একদম কি আমাদের পরীক্ষার আগে অনেক মাথায় প্রেশার থাকে না, প্রেশার থাকে কেন? আসলে মানুষের মূল কাজ সেটা হচ্ছে করা, অ্যানালাইসিস করা। মানুষের মূল কাজ মনে রাখা না। একটা কম্পিউটার আপনি যত বড় হার্ড ডিস্ক লাগান, সেই কম্পিউটার শক্তিশালী কম্পিউটার হবে? কম্পিউটারের আসল শক্তি কোথায়, হার্ড ডিস্কে নাকি প্রসেসরে? একটা কম্পিউটার কত দ্রুত প্রসেস করতে পারে সেটা হচ্ছে কি কম্পিউটারের ক্ষমতা। হার্ড ডিস্ক আপনি যতই বাড়ান সেটা কম্পিউটারের ক্ষমতা বাড়ায় না, প্রসেসরে কম্পিউটারের ক্ষমতা বাড়ায়। তো একটা মানুষ যদি অনেক কিছু মনে রাখতে পারে, ঠিক আছে, মনে করেন সে মুখস্থ করে অনেক কিছু সে মনে রাখলো, এখন তাকে আমরা জ্ঞানী বলতে পারি? জ্ঞানী বলতে পারে না। জ্ঞানী হলো ওই তথ্যগুলোকে ইউজ করে সে কতটুকু তার লাইফ ইমপ্রুভ করতে পারে, কতটুকু সে প্রবলেম সলিউশন করতে পারে, কতটুকু সে নতুন কিছু ক্রিয়েট করতে পারে। তাহলে যে অ্যানালিটিক্যাল ক্ষমতা, প্রসেস ক্ষমতা, সেটা হচ্ছে মানুষের ক্ষমতা, এবং এটি হচ্ছে মানুষের সহজাত ক্ষমতা, এবং এটি হচ্ছে মানুষের শক্তি। তো এখন মনে রাখার জন্য যখন বার্ডেন তৈরি হয় তখন আসলে ওই জিনিসটা হয় না। এবং ছোটোকাল থেকে যখন আমরা পড়াশোনা করছি, আমাদের মাথায় একটা জিনিসই ছিল, টিচার একটা জিনিস আমাদের মাথায় ঢুকেছে, যে কোনোভাবে মুখস্থ করতে হবে। একটা রচনা মুখস্থ করে যদি আপনি লেখেন, আপনি পাবেন কি 20-এর মতো হয়তো 18 মার্কস। অনেক ভালো করে একটা বই থেকে একবার মুখস্থ করে যদি লেখেন, আপনি পাবেন 18। বাট কোনো একটা রচনা যদি নিজ থেকে আপনি লেখেন, নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে যদি আপনি লেখেন, সেখানে দেখা যায় কি হয়তো 6-7। টিচাররা খুব একটা খুশি হয় না, টিচাররা ওই জিনিসটার মূল্যায়ন করে নাই। কোনটা? ক্রিয়েটিভিটির মূল্যায়নটা কিন্তু করে নাই। একটা ছেলে যে 18 পাইছে, তার ওই বিদ্যা কি তার কোনো কাজে আসবে? তার কোনো কাজে আসবে না। যে 8 পাইছে, নিজ থেকে লেগে যে 8 পাইছে, সে ভবিষ্যতে আরও বড় বড় রচনা লিখতে পারবে, সে অনেক বড় লেখক হওয়ার সম্ভাবনা আছে। তো আসল বিষয় হচ্ছে ক্রিয়েটিভিটি, ঠিক আছে। বাট ক্রিয়েটিভিটিটা কি আমাদের এখানে ছোটোকাল থেকে কখনো চর্চা হয় না, ঠিক আছে। তো যার ফলে আপনি যখন ইন্টারনেটে সার্চ করবেন, ইন্টারনেটে যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করবেন, আপনি একটা হেডেক আপনি ফেলে দিতে পারবেন। সেই হেডেকটা কি? মনে রাখার হেডেক, ঠিক আছে। মনে রাখার হেডেকটা আপনি ফেলে দিতে পারবেন। তাহলে মনে রাখার দায়িত্ব কার? গুগলের। আপনাকে জানানোর দায়িত্ব হচ্ছে গুগলের, আপনাকে শেখানোর দায়িত্ব হচ্ছে গুগলের। জাস্ট আপনাকে কি জানতে হবে, মানে সমাধানটা কীভাবে বের করে আনবেন সেই ওয়েটা আপনাকে জানতে হবে।
তাহলে আমরা যেটা শিখতেছি সেই ওয়েটা আমরা শিখতেছি, ঠিক আছে? তাহলে সব কিছুর দায়িত্ব যেটা আমরা গুগলকে দিয়ে দিই, আমাদের যাবতীয় সব কিছুর দায়িত্ব কার? কেন গুগলকে মাসে কত টাকা দেন? সে এত দায়িত্ব কেন নিবে? আমরা টাকা না দিলেও সে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, তাই না? তাহলে আপনি যদি গুগলেরকে যদি হেল্প নেন, তাহলে আমাদের যাবতীয় অনেক প্রবলেম আমাদের কি সলভ হয়ে যায়। আমাদের এমন কোনো প্রবলেম, দুনিয়াতে এমন কোনো প্রবলেম নাই যেটা আপনি গুগলে পাবেন না। আপনি ধরুন কুমফু ক্যারাটে শিখবেন, আপনার ইচ্ছে হলে আপনি মার্শাল আর্ট শিখবেন। এখন মার্শাল আর্ট শেখার জন্য সবচেয়ে ভালো কি? গুগল। আপনি ইউটিউবে যান, ইউটিউবে আপনি মার্শাল আর্ট শিখতে পারবেন না? আপনি ইয়োগা শিখবেন, আপনি ইউটিউব থেকে শিখতে পারেন না? আপনি ম্যাজিক শিখবেন কোত্থেকে? যাবে? হাজার হাজার আমরা পাবো না? তাহলে আপনি ইন্টারনেটে জানা মানে কি আপনি সব জানেন। একটা বিষয় হচ্ছে আমরা আগে করতাম যে একজন মানুষ সবকিছু জানতে পারে না, সব বিষয়ে একজন মানুষ অভিজ্ঞ থাকতে পারে না, ঠিক আছে? মানুষ সাধারণত সব জানতা হতে পারে না, এটা ছিল আগের কনসেপ্ট, ঠিক আছে? কারণ আগে মানুষের চিন্তা ভাবনা ছিল সীমিত, মানুষের ক্ষমতা ছিল সীমিত। বাট এখন মানুষ সব কিছুই পারে, সব বিষয়ে মানুষ জানতে পারে, সব বিষয়ে মানুষ অভিজ্ঞ হতে পারে। পারে কি পারে না? আপনি যে বিষয় সম্পর্কে এখন একদমই জানেন না, আপনি জাস্ট এটি নিয়ে যদি কয়েক ঘন্টা যদি গুগলে সার্চ করেন, কয়েক ঘন্টা যদি স্টাডি করেন, সেই বিষয়ে আপনি বিশেষজ্ঞর মতোই জানবেন, তাই না? এখন আপনি যদি এই গুগলে যদি স্টাডি করেন, আপনি যদি ইন্টারনেটের ইয়াটা করেন, আপনি একটা জিনিস কখনো কাউকে কনফিউশন রেখে কথা বলতে হবে না, ঠিক আছে? আপনি যে কাউকে বলতে পারবেন, নিশ্চিত করে বলতে পারবেন। হয়তো বা সম্ভবত এই শব্দগুলো আপনি আর কখনো ইউজ করবেন না। আমি কি বুঝতে পারছি? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আমেরিকার প্রেসিডেন্টকে, মনে হয় বারাক ওবামা, তাহলে মনে হয় কথাটা কি আর বলার দরকার আছে? কেন? ঠিক আছে? আপনি তখন নিশ্চিত করে জানতে পারবেন হয়তো বারাক ওবামা কি গতকালকে ছিল, আজকে তো নাও থাকতে পারে, তাই না? হয়তো আজকে গতকাল রাত্রে সে পদত্যাগ করছে। আপনি এই মুহূর্তে গুগলে সার্চ করে আপনি শিওর হতে পারবেন না যে এখন আছে কিনা। তাহলে আপনি যে কোনো তথ্য দিতে পারবেন, আপ টু ডেট তথ্য এবং সম্পূর্ণ পরিমাণে কি একুরেট তথ্য। আমি কি বুঝতে পারছি? আর এই যে তথ্য দেওয়ার, কোনটা বিষয় মানুষকে জানানো, কোনটা বিষয় নিয়ে লেখা, আমাদের এসইওর কাজে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? কারণ এসইও কাজের আমাদের মূল যে টপিক, মূল যে ভিত্তি, সেটা হলো মানুষের কাজে লাগে এমন বিষয় নিয়ে আমরা লিখবো, লিখে আমরা সেখানে লেখার মাঝখানে কী করবো? অ্যাডভার্টাইজিং করবো। আমি কি বুঝতে পারছি? তাহলে অ্যান্সার সাইট আগে ছিল, বাট এখন খুব একটা নেই। তাহলে অ্যান্সার সাইটের বিষয়গুলো আমরা কোথায় পাবো এখন? সরাসরি গুগলে সার্চ করে পাবো। সরাসরি গুগল, যে কোনো প্রবলেম আপনি সার্চ করলে, গুগলে সার্চ করলে আপনি সবগুলো লিঙ্ক পাবেন, উইকিপিডিয়ার লিঙ্ক পাবেন। আমি আপনাকে দেখাই বিষয়টা। আমি একটু আগে যেটা দিলাম মার্শাল আর্ট, মনে করেন হাউ আই লার্ন মার্শাল আর্ট, হাউ আই লার্ন মার্শাল আর্ট। এখন গুগলে যখন এই জিনিসটা দিচ্ছেন, গুগল আপনাকে কি দিচ্ছে? প্রথমে দিচ্ছে উইকি হাউ, প্রথমে কিসের লিঙ্কটা দিচ্ছে? উইকি হাউ। তারপরে দিচ্ছে কি? আবার উইকি হাউ, আবার উইকি হাউ, আবার দিচ্ছে কি? ইউটিউব। এরপর দিচ্ছে কি? আর একটা এই যে মার্শাল আর্টের একটা কোম্পানি, মার্শাল আর্টের সাইট, তারপরে ট্রেনিং মার্শাল আর্ট। তাহলে আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি সব কিছু একসাথে পাবেন। উইকিপিডিয়া, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, যত ধরনের লিঙ্ক থাকা সম্ভব সবগুলো লিঙ্ক আপনাকে গুগল অ্যাট এ টাইম আপনার সামনে মানে কি করবে? ডিসপ্লে করবে। এরপর যদি আপনি যদি আপনি আর্টিকেল ইয়াতে যান, ইউটিউবে যান, ইউটিউবে সার্চ করলে আপনি আরও অনেক ভালোভাবে জিনিসটা জানতে পারবেন। এরপর হলো গুগল বুকস। আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম গুগল বুকস। এরপর হচ্ছে গুগল স্কলার। গুগল স্কলার দেখেন
এখন আমাদের কোনো একটা আর্টিকেল লেখার জন্য যেটা লাগে সেটা হলো মানে পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট লাগে না? আপনি গরু নিয়ে কোনো একটা আর্টিকেল লিখবেন, কোনো একটা রচনা লিখবেন। এখন গরুর কয়টা হাত কয়টা পা সেটা কিন্তু খুব সহজে রচনা লেখা যায়, তাই না? বাট যদি আপনি একটু একটু যদি জটিল করে লেখেন, অনেকগুলো যদি গবেষণা প্রবন্ধের মতো করে লেখেন, আপনাকে অনেকগুলো তথ্য দিতে হবে না? যে 2010 সালে বাংলাদেশে কয়টা গরু ছিল, কয়টা গরু কোন রোগে মারা গেছে, তাই না? তারপর কয়টা গরু রাজনীতি করে, সবগুলো আপনি ইয়ে করতে পারবেন না? এখন এই তথ্যগুলো ধরুন গরু নিয়ে কোথায় কত গবেষণা হয়েছিল, এই গবেষণার রিপোর্টগুলো আমাদের লাগবে না? গবেষণা প্রবন্ধ অথবা কি পরিসংখ্যান। আমি কি বুঝতে পারছি? যে কোনো একটা ভালো তথ্য লেখার জন্য, যে কোনো একটা ভালো লেখার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে গবেষণা প্রবন্ধ এবং পরিসংখ্যান রিপোর্ট, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট। তাহলে আমরা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টগুলো কোথায় পাবো? স্কলারে, গুগল স্কলার। আমরা সরাসরি গুগলে সার্চ করি, আমরা লিখব গুগল স্কলার, অথবা সরাসরি আপনি এটা লিখে সার্চ করলে হবে scholar.google.com। কোনো একটা লিঙ্ক যদি ভুলে যান তাহলে সেটার সমাধান কি? আপনাকে কোনো একটা ওয়েবসাইটের নাম মনে করে দেওয়ার দায়িত্ব কার? গুগলের। তাহলে আপনি scholar.google.com লিখে সরাসরি লিখে যেতে পারেন, অথবা গুগলে সার্চ করে যেতে পারেন। এই যে আমরা আসলাম কোথায়? গুগল স্কলারে। এখন আমি দেখবো আমি গরু নিয়ে কোনো একটা রচনা লিখতেছি, তাই না? এখন আমি দেখবো কাউ নিয়ে কোথায় কত কোন গবেষণা হয়েছিল, সেই গবেষণার প্রবন্ধগুলো আমি দেখতে চাই, গবেষণার রিপোর্টগুলো আমি দেখতে চাই। তাহলে আমি এখানে লিখবো কাউ। তাহলে এগুলো হলো সবগুলো কি? গরু নিয়ে গবেষণার রিপোর্ট। যে কাউ, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে গবেষণা প্রবন্ধ। ধরুন আমরা লেটেস্ট যেটা ইবোলা নিয়ে আমরা জানবো ইবোলা। ইবোলা নিয়ে কোথায় কি গবেষণা হয়েছে সেটা আমরা এখান থেকে জানবো। সেটা কি বুঝে গেল? তাহলে আপনি আর্টিকেল সাইডের এই স্কলার আমরা কি পাবো? আর্টিকেল সাইডের উপরের, তাই না? আর্টিকেল সাইড হচ্ছে বিশেষজ্ঞ লেখা, এবং আর্টিকেল সাইড যে জিনিসগুলো এমনভাবে লেখা যেন সাধারণ মানুষ যেন বুঝতে পারে। আর্টিকেলগুলো এমনভাবে লেখা হয় যেন সাধারণ মানুষই বুঝতে পারে, আবার অসাধারণ মানুষও বুঝতে পারে, ঠিক আছে? কিন্তু গবেষণা প্রবন্ধগুলো এগুলো সাধারণ মানুষের জন্য না, এগুলো কাদের জন্য? ওই যে সংশ্লিষ্ট বিষয়ে ওরাই সাধারণত এগুলো বুঝবে এবং ওরাই কি হবে। কিন্তু আমরা যখন কোনো একটা ভালো মানের লেখা লিখবো, তখন আমরা ওই ধরনের গবেষণার প্রবন্ধ থেকে, যে অমুক জায়গায় একটা গবেষণা হয়েছিল এই রেজাল্ট, ওই গবেষণা প্রবন্ধ থেকে আমরা কিছু জিনিস কেটে নিয়ে আসতে পারবো। তখন আমার লেখাটা হবে অনেক বেশি তথ্য সমৃদ্ধ। আমি বুঝতে পারছি? তাহলে আমরা গবেষণা প্রবন্ধগুলো কোথায় পাবো? স্কলারে। আর আমাদের স্কলারটা কেন ইউজ করতে হবে? আর্টিকেল লেখার সময়, আর্টিকেল লেখার প্রয়োজনে। সবাইকে ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে গুগল অ্যালার্ট। গুগল অ্যালার্টটা আমাদের কখন লাগবে? এখন আমাদের যে কোনো একটা টপিক নিয়ে আপনি লিখবেন, অথবা যে কোনো একটা টপিক নিয়ে আপনি জানতে চাইবেন। এখন যে কোনো মানুষের যে কোনো প্রফেশনের মানুষ হোক না কেন, তার কি দরকার? তার কোনো একটা তথ্যের সাথে তাকে আপ টু ডেট থাকতেই হয়। একজন কি ডাক্তার, তাকে নতুন নতুন কী রোগ আসতেছে সে ব্যাপারে তাকে আপ টু ডেট থাকতে হয় না? এখন সে ব্যাপারে সবসময় ভালো তথ্য সে কোথায় পাবে? নেটে নাকি বইতে? সে 1980 সালে ডাক্তারি পাস করছে। এখন 1980 সালের বিদ্যা নিয়ে সে এখন যদি ট্রিটমেন্ট করে, রুগী বাঁচবে না। তাহলে ডাক্তার যখন রুগীকে করছিল, ঠিক আছে, মনে করেন তখন ইবোলা ছিল না, তখন 1980 সালে মনে করেন ইবোলা ছিল না, ঠিক আছে। এখন ইবোলা নিয়ে যদি কোনো একজন রুগী আসে, যে এটা তো দেখে ম্যালেরিয়া রোগীর মতো, ধরো ম্যালেরিয়া রোগের ওষুধ খাও, বাঁচবে রোগী? তাহলে এখন বর্তমানে ডাক্তারকে যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, সেই প্রবলেমটা ডাক্তার আগে কখনো ফেস করে নেই। সেই প্রবলেম নিয়ে ডাক্তার কখনো পড়াশোনা করে নেই, করছে? এখন ডাক্তারকে বাই ফোর্স পড়াশোনা করতে হচ্ছে কিনা? একজন ইঞ্জিনিয়ার 1950 সালে পাস করছে, 1950 সালে যে টেকনোলজি ছিল, এখন সেই টেকনোলজি নিয়ে কি এখন বিল্ডিং বানানো যাবে? তাহলে বর্তমান টেকনোলজির সাথে ইঞ্জিনিয়ারকে আপ টু ডেট হতে হবে না? ইঞ্জিনিয়ারকে পড়াশোনা করতে হবে না? তাহলে যে কোনো প্রফেশনের মানুষকে প্রফেশনে টিকে থাকতে হলে প্রতিনিয়ত পড়াশোনা করতেই হয়। পড়াশোনার সাথে যারা আপ টু ডেট থাকে তারা টিকে থাকে, আর পড়াশোনা যারা করে না তারা হারাই যায়। কোনো লয়ার মাসে 10 লাখ টাকা 20 লাখ টাকা আর্ন করে, আবার কোনো লয়ার ভাতে মরে। কেন? কথা হচ্ছে পড়াশোনা করে।
আমি কি বুঝতে পারছি? তো এখন পড়াশোনা, এখন আমি যেটা বললাম এটা হচ্ছে হাই প্রোফাইলের মানুষরা, মনে করেন ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বললাম, একদম লো প্রোফাইলের মানুষ দেখেন, মনে করেন আলো বিহারি, তার কি কোনো একটা ইনফরমেশনের সাথে আপ টু ডেট থাকার প্রয়োজন আছে না? কি কি তথ্যের সাথে তার ইনফরমেশন থাকার প্রয়োজন আছে? মার্কেট প্রাইস, ভবিষ্যতে আলো কমবে নাকি বাড়বে, কমতে পারে নাকি বাড়তে পারে, কোথায় সস্তায় আলো পাওয়া যায়, কখন আলোর ফলন ভালো হবে, বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে আলুর বাম্পার ফলন হয়েছে, এই তথ্যগুলো তার মানে জানা থাকলে ভালো নাকি জানা না থাকলে ভালো? তাকে যদি ব্যবসায় যদি সে সফল হতে হয় তাকে জানতেই হবে। সে যদি জানে যে কুষ্টিয়াতে আলুর বাম্পার ফলন হয়েছে, তাই না, তাহলে তার মানে কি কুষ্টিয়াতে খুব সস্তায় সে আলু কিনতে পারবে, সে সোজায় চলে যাবে কুষ্টিয়াতে ট্রাক নিয়ে, কুষ্টিয়া থেকে ট্রাক বোঝাই করে আলু আনবে, এখানে কি 5 টাকা করে আলু আনবে, এখানে 20 টাকা করে বেচবে, তার সে প্রফিট অনেক বেশি করবে না? আরেকজন তার পাশে আরেকজন আলু ব্যবসায়ী সেটা জানে না, কুষ্টিয়াতে যে সস্তায় আলু পাওয়া যাচ্ছে সেটা আরেকজন কি আলু ব্যবসায়ী জানে না, তাহলে মার্কেটে টিকে থাকবে কে? যে জানে সে, আর যে নাকি যে জানে না সে? তাহলে মার্কেটে সবসময় টিকে থাকে কারা? জানোয়াররাই, মানে যে জানে আর কি, ঠিক আছে? তাহলে শুধু যে কোনো জায়গায় আপনাকে টিকে থাকতে হলে কি হইতে হবে? জানোয়ার হইতে হবে, ঠিক আছে? তো একজন ছাতির মেকানিক, ছাতির মিস্ত্রি, ছাতি মানে ছাতা, ঠিক আছে? এখন ছাতার মিস্ত্রিকে কি তার একটা ইনফরমেশনের সাথে আপ টু ডেট থাকতে হবে না? হবে? কখন জ্বর হয়, কখন বৃষ্টি হয়, কখন কি হবে, ঠিক আছে? এখন তার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কি? মানে গুগল না, গুগলে সার্চ করে সে জানবে না যে আগামী সপ্তাহের মধ্যে কখন বৃষ্টি হবে, কখন জ্বর হবে, কখন শিলা বৃষ্টি হবে, তাই না? ধরুন আগামী সপ্তাহের মধ্যে সে যে ছাতার মেকানিক দেখেন সে কীভাবে গুগল সার্চ করে সে কীভাবে বেনিফিট হতে পারে, সে গেল গুগল ওয়েদারে, weather.google.com, এইভাবে যখন আসতেছে না, আমি সরাসরি গুগলে যাই, গুগল ওয়েদার, ওয়েদার থেকে আমরা এখানে লিখি চিটাগং বাংলাদেশ। চিটাগংয়ের এই মুহূর্তে তাপমাত্রা কত? ফারেনহাইট, এটা সেলসিয়াস না, সেলসিয়াসও আসবে, আপনি যদি সেলসিয়াস আসবে। তাহলে দেখেন এই যে চিটাগং বাংলাদেশ বর্তমানে 11:52 কত সানি, এবং তাপমাত্রা হচ্ছে 72 ডিগ্রি ফারেনহাইট, মানুষের তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট, তাপমাত্রা 72 ডিগ্রি ফারেনহাইট, মানুষের তাপমাত্রা থেকে কম আছে এখন। এরপর দেখেন উইকেন্ড, আগামী সপ্তাহের কখন কখন বৃষ্টি হতে পারে, এই যে ডিসেম্বর 28 তারিখ, 31 তারিখ, জানুয়ারি 1, আজকে কত? জানুয়ারি 10, কই কোথায়? এটা জানুয়ারি 10, তাই না? টুডে আজকে 11, 12, 13, 14, কোন দিন তাপমাত্রা শীত বেশি পড়বে? একজন কম্বল বিক্রেতা সেই এখান থেকে করতে পারবে না, ঠিক আছে? সে কম্বলের দাম কখন তার বেশি স্টক লাগবে, কোন দিন তার বেশি সেল হবে, এখান থেকে বুঝতে পারবে না? তাহলে কোন দিনে তাপমাত্রা কত কমবে, ঠিক আছে? এখান থেকে বোঝা যাচ্ছে। একজন গাড়ি চালক কোথাও যাবে, অথবা আপনি কোথাও একটা বেড়াতে যাবেন, তাহলে আপনি এখান থেকে দেখে আগে সিদ্ধান্ত নিতে পারবেন না কোন দিন গেলে আপনার জন্য ভালো হবে? তাহলে একজন ছাদের মিস্ত্রি হোক অথবা একজন হোক, সে ইনফরমেশন সার্চ করে গুগল থেকে করে সে সব কিছু অনুমান করতে পারবে এবং তার ব্যবসায় করতে পারবে। তাহলে যে কোনো প্রফেশনাল মানুষের সাথে, মানুষের যে কোনো একটা তথ্যের সাথে আপ টু ডেট থাকতেই হয়। ডাক্তার ইঞ্জিনিয়ারের যেরকম থাকতে হয়, একজন আলুর ব্যাপারীরও থাকতে হয়। আমি কি বুঝতে পারছি? তো এখন ভালো এই তথ্য জানার জন্য, কোন একটা বিষয়ে তথ্য জানার জন্য, এখন মনে করেন আপনি আলু সম্পর্কে জানবেন, আলু, আপনি একজন মনে করেন কি, আপনি না মনে করেন কোন একজন আলু ব্যাপারী, আপনারা কি আছেন? নাই? আপনি কি আছেন এখানে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে এখন কোন একজন আলু ব্যাপারী যদি কি করে, সে যদি চায় যে তার আলু কোথায়
ইয়া হবে, মানে বাংলাদেশের আলুর তথ্যগুলো সে জানবে। একজন আলু ব্যাপারে যদি পত্রিকা পড়ে তার চোখ কোন দিকে যাবে, মানে সে কি ধরনের নিউজগুলো পড়বে? আলু আলু শব্দটা দেখলে সে ওইখানে সে আগে পড়বে, তাই না? এখন সে যদি এই সম্পর্কিত তথ্য জানতে চায়, বাংলাদেশের সবগুলো নিউজ পেপার তাকে রাখতে হবে, তাই না? সবগুলো, এখন এটা সম্ভব? আবার বাংলাদেশের সবগুলো নিউজ পেপার রাখার পরও কি হয়তো কি সোমালিয়াতে আলু সস্তা হয়েছে, ওখানে পানির দামে আলু পাওয়া যাচ্ছে, সেটা হয়তো বাংলাদেশের কোনো একটা নিউজ পেপার আসেনি, হতে পারে না? এখন সে আলু ব্যবসায়ের জন্য ইনফরমেশন সার্চ করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কি? নেট। এখন সে তো আলু ব্যবসা নিয়ে ব্যস্ত, এখন সে কি নেটে সার্চ করে অত সময় পাবে? তাহলে সে প্রত্যেক ঘন্টা সে নেটে সার্চ করবে, সার্চ করে কি আলু কাস্টমারকে ওয়েট করাবে, আগে আমি সার্চ করে নিই, আবার কি প্রত্যেক ঘন্টা সে সার্চ করবে, এটা কি সম্ভব? তাহলে সে একজন লোক নিয়োগ করবে যে তুমি সারাদিন বসে বসে কি তুমি সার্চ করবা, কোথায় আলু সস্তা হয়েছে এভাবে সার্চ করবা, মানে পটোটো নিউজ ইন বাংলাদেশ এভাবে লিখে কি মানে সার্চ করে যা যা ইনফরমেশন পাবা আমাকে দিবা, ঠিক আছে? এখন ওই লোকটা যে একটা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে, ওই লোক যা কাজ করবে সেই কাজটাই করবে গুগল অ্যালার্ট ঠিক সেই কাজটাই করবে। সে কিছুক্ষণ পরপর সে নেটে সার্চ করবে, সারা পৃথিবীর কোনো নিউজ পেপারে, কোনো ভিডিও আকারে, কোনো ওয়েবসাইটে, কোনো ব্লগ সাইটে এই যে পটোটো সংক্রান্ত কোনো নিউজ আসছে কিনা, পটোটো সংক্রান্ত কোনো নিউজ আসছে কিনা সেই নিউজটা সে কপি করে সে আপনাকে ইমেল করবে। এই কাজটা করবে কে? গুগল অ্যালার্ট। তাহলে গুগল অ্যালার্ট হচ্ছে একজন প্রাইভেট সেক্রেটারির মতো কাজ করবে। প্রাইভেট সেক্রেটারি মাঝে মধ্যে ছুটি নেবে, কিন্তু গুগল অ্যালার্ট কখনো ছুটি নেবে না। প্রাইভেট সেক্রেটারি রাত মানে 10টার পরে কাজ করবে না, বাট সে কি 24 আওয়ার্স কাজ করবে, ঠিক আছে? প্রাইভেট সেক্রেটারিকে বেতন দিতে হবে, বাট ওখানে স্যালারি দেওয়া লাগবে না, ঠিক আছে? গুগল অ্যালার্ট দেখেন, আমরা গুগল থেকে দিয়ে নিই। গুগল অ্যালার্ট, google.com/alert। আমি জানতে চাচ্ছি পটেটো নিউজ। বাংলাদেশের সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম। তো এখন দেখেন আমরা দেবো এই যে ক্রিয়েট অ্যালার্ট এন্টার ইমেল, মানে এই জিনিসটা আপনাকে জানাবে কোত্থেকে, আপনার যে ইমেলটা দেবেন সেই মেলে। আমি আমার মেলটা দিলাম, সাপোজ আচ্ছা আমি সালমান খানটা দিই। ক্রিয়েট অ্যালার্ট, তাহলে দেখেন আচ্ছা আমাকে আবার করতে হবে এটা। আমি লিখলাম পটেটো বাংলাদেশ, তাহলে আমি একটা ক্রিয়েট অ্যালার্ট তৈরি করলাম। এখন এই পটেটো বাংলাদেশ, এই পটেটো নিউজটা আমাকে কীভাবে পাঠাবে? এখানে দেখেন হাউ অফেন, এটা কি অ্যাট মোস্ট ওয়ান সাইডে, প্রতিদিন আপনাকে একবার করে ইমেল করবে, মানে সারাদিন সে সবগুলো খুঁজে আপনাকে একবার করে ইমেল করবে। একবার করে করতে পারে, অথবা যখন নেটে আসবে তখন আপনাকে জানাবে, ঠিক আছে? আপনি রাত 3টে বাজে ঘুমাচ্ছেন, অ্যালার্ট আপনাকে ডেকে দেবে, বস উঠেন ওইখানে আলু সস্তা হয়েছে, ঠিক আছে? এরপর হলো সোর্স, কোন সোর্স থেকে সে জানবে? নিউজ থেকে, ব্লগ থেকে, ওয়েব থেকে, ভিডিও থেকে, বুকস থেকে, নাকি ডিসকাশন থেকে? ডিসকাশন মানে কি বিভিন্ন ব্লগ, ফেসবুকের কেউ একটা কমেন্টস করছে, ঠিক আছে? ফেসবুকে মনে করেন একজন আরেকজনের ছবিতে কমেন্টস করতেছে যে আমাদের এখানে আলু সস্তা হয়েছে, তুমি আসো কিনতে আসো, ওইদিকে সে ট্র্যাক করে আপনাকে দিবে, যেটাকে ওরা এই ডিসকাশন করতেছে, ঠিক আছে? তাহলে আমরা যদি অটোমেটিক দিই তাহলে যে কোনো কিছুই আসবে। ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে চান? আমরা তো চায়না ল্যাঙ্গুয়েজটা ভালো বুঝি, তাই না? রিজিয়ন, আপনি কোন রিজিয়নের তথ্য চান, দেশের নামটা উল্লেখ করে দেবেন, কোন দেশের তথ্য আপনি চান, কতবার চান, ঠিক আছে? তারপর হচ্ছে ডেলিভার টু, কোন মেলে আপনাকে ডেলিভারি করবে এটা। তাহলে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন কি
যতগুলো নিউজ পাবে মানে সে নিজেই অনলাইনে এসে সার্চ করবে, সার্চ করে সে আপনাকে জানাবে। আমি কি বুঝতে পারছি? তাহলে আপনারা কি অ্যালার্ট তৈরি করতে পারবেন? যে কোনো বিষয়ে আপনি যখন আর্টিকেল কাজ করতে লাগবেন তখন যে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে আর্টিকেল লিখতে হচ্ছে। বাইরের কোম্পানিটা কোনো একটা স্পেসিফিক বিষয়ের, এখন ওই বিষয় নিয়ে আপনাকে প্রতিনিয়ত ওই বিষয়ের সাথে আপনাকে আপডেটেড থাকতে হচ্ছে। তাহলে আপনি যদি অ্যালার্ট সেট করে রাখেন তাহলে প্রতিনিয়ত ওই ধরনের নিউজ নিয়ে যত ধরনের নিউজ আসবে সবগুলো আপনাকে আপনাকে কি দিবে? অ্যালার্ট দিবে, আপনাকে ইমেল করবে। তাহলে আপনাকে নেট সার্চ করতে হবে না, নেট সার্চ করে আপনাকে তথ্যগুলো জানতে হবে, আপনি সরাসরি এখান থেকে জানবেন। এখন নেট এই অ্যালার্ট সেট করতে হয় কেন? এখন আপনি কোনো একটা বিষয় নিয়ে আজকে জানতে চাচ্ছেন, আপনি নেট সার্চ করে জানতে পারবেন। বাট আপনি কোনো একটা বিষয় নিয়ে টেনশনে আছেন, ধরেন আপনি এসএসসি রেজাল্ট, অথবা মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, অনার্স ফাইনাল দিয়েছেন, কিন্তু আপনার এক্সাম কখন বের হবে, রেজাল্ট কখন বের হবে আপনি জানেন না। আপনি চাচ্ছেন যখনই সেটা নেটে আসবে, যখনই রেজাল্ট পাবলিশ হবে সাথে সাথে গুগল অ্যালার্টকে আপনাকে জানাবে। তাহলে আপনি যদি ওইটা সেট করে দেন যে অনার্স ফাইনাল ইয়ার রেজাল্ট বাই বাংলাদেশ কি ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ফাইনাল ইয়ার রেজাল্ট, এইভাবে লিখে যদি আপনি করে দেন তাহলে ওই রেজাল্টটা পাবলিশ হলো তো নেটে আসবেই, তাই না? আর নেটে আসলেই সাথে সাথে কী করবে? গুগল অ্যালার্ট এটা খুঁজে নিয়ে সাথে সাথে আপনাকে ইমেল করবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন? তাহলে অ্যালার্টটা আপনারা বুঝতে পারছেন? অ্যালার্ট কি বোঝা গেল? এখন অ্যালার্ট যদি আপনি বাংলা আছেন বাংলাতে পাওয়া যাবে, দেখেন আচ্ছা বাংলা এখনো অ্যালার্ট দেয় নাই। এরপর দেখেন গুগল নিউজ। আচ্ছা আরেকটা আছে গুগল ট্রেন্ডস। গুগল নিউজ, নিউজটা কি? গুগল নিউজ মানে হলো গুগলের নিউজ পেপার। এখন কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি জানতে চান, কোনো একটা পেপার, আমরা কেন পড়ি? মানে সবগুলো বিষয় জানার জন্য, মানে নিউজ জানার জন্য। নিউজ, তাই না? নিউজটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে। এখন আপনি যদি প্রথম আলো যদি রাখেন, প্রথম আলো থেকে সবগুলো নিউজ আসে না। বাংলাদেশের সবগুলো নিউজ পেপার যদি আপনি রাখেন, সারা বিশ্বের সবগুলো খবরকে আপনি পাবেন, এটা কোনো কনফার্ম আছে? তাহলে আপনি যদি সারা পৃথিবীর সবগুলো নিউজ সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে সারা পৃথিবীর সবগুলো নিউজ পেপার রাখতে হবে। বাংলাদেশের সবগুলো নিউজ, আমেরিকার সবগুলো নিউজ, ইন্ডিয়ার সবগুলো নিউজ পেপার রাখতে হবে না? তাহলে মোটামুটি আপনি সারা বিশ্বের সবগুলো নিউজ জানবেন। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে সিম্পলি গুগল নিউজ। তাহলে গুগল নিউজ মানে কি? সারা বিশ্বের যতগুলো নিউজ পেপার আছে সবগুলো নিউজ পেপারের সারসংক্ষেপ, মানে সবগুলো নিউজ পেপারের নিউজ আপনি কোথায় পাবেন? গুগল নিউজে। তাহলে আপনি যদি গুগল নিউজ পড়েন তাহলে আপনাকে পৃথিবীর অন্য কোনো নিউজ পেপার না পড়লেও চলবে। আমি কি বুঝতে পারছি? তাহলে আমাদের ইনফরমেশন কালেক্ট করার জন্য একটা বড় সোর্স হলো গুগল নিউজ। যে কোনো ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি এবং আপ টু ডেট তথ্য, লেটেস্ট তথ্য, সবচেয়ে রিলায়েবল ইনফরমেশন আমরা কোথেকে কালেক্ট করতে পারি? গুগল নিউজ থেকে। আর্টিকেল সাইটের তথ্যগুলো যেরকম রিলায়েবল, গুগল নিউজের তথ্যগুলো রিলায়েবল। আমরা যখন কোনো একটা তথ্য কালেক্ট করব তখন সেই তথ্যটা কতটুকু রিলায়েবল, কতটুকু অথেন্টিক সেটা আমাদেরকে অবশ্যই নিরূপণ করতে হবে। ফেসবুকে এক বন্ধুকে বলল, কোনো একটা কিছু বললো, সেই তথ্যটা কি রিলায়েবল? ফেসবুকের ইনফরমেশনগুলোকে নির্ভরযোগ্য? আমরা ফেসবুকের তথ্যগুলোকে নিয়ে কি কোনো একটা আর্টিকেল লিখতে পারি না, কারণ ফেসবুকে যে কেউ লিখতে পারে, ঠিক আছে? কিন্তু প্রথম আলো নিউজ পেপার যদি কোনো একটা কিছু বলে সেটাকে আমরা বিশ্বাস করবো নাকি করবো না? করবো না? কেন করবো? কারণ আমরা এটা জানি যে প্রথম আলোতে কোনো একটা পাবলিশ হওয়ার আগে ওরা অনেক চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে তারপর ছাপাবে, তাই না? তার মানে প্রথম আলো নিউজ পেপার হলো একটা অথরিটি সাইট, এটা একটা অথরিটি। আর ফেসবুক কোনো অথরিটি না। আপনি যে কোনো মানুষ তার প্রোফাইল থেকে যে কোনো কিছু করতে পারে, ওটা কোনো অথরিটি নেই। তো আমরা অথরিটি হিসেবে যেগুলোকে বলতে পারি, আমরা যেখান থেকে ভালো ইনফরমেশন পেতে পারি, আমরা আগে দেখবো কে বলতেছে, কি বলতেছে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, কে বলতেছে সেটা ইম্পর্টেন্ট। যদি উইকিপিডিয়া কোনো কিছু বলে সেটা কি বিশ্বাসযোগ্য নাকি বিশ্বাসযোগ্য না? বিশ্বাসযোগ্য।
আর্টিকেল সাইট যদি বলে সেটা কি বিশ্বাসযোগ্য নাকি বিশ্বাসযোগ্য না? বিশ্বাসযোগ্য। যদি গুগল নিউজ যদি কিছু বলে সেটাও বিশ্বাসযোগ্য। তাহলে আমরা যখন কোনো নিউজ আর্টিকেল কালেক্ট করবো, ইনফরমেশন কালেক্ট করবো, আমরা অবশ্যই দেখবো কি এই যে সোর্সটা, সে সোর্সটা কতটুকু রিলায়েবল। তাহলে যদি ফেসবুক থেকে কেউ কোনো তথ্য কালেকশন করে, সেটা কোনো রিলায়েবল সোর্স না। ব্লগ সাইট সেটা কি কোনো রিলায়েবল সোর্স? ব্লগ সাইটে কোনো রিলায়েবল সোর্স না। আমি কি বুঝতে পারছি? তাহলে দেখেন গুগল নিউজ, আমরা গুগলে যাই, গুগলে গিয়ে জাস্ট গুগল নিউজ লিখে সার্চ করি। news.google.com। আমাদের এই টাইমটা ঠিক আছে? একটু গরিষ্ঠে মিলে দেখেন। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে গুগল নিউজ। এখন গুগল নিউজের মধ্যে এখানে যে কোনো দেশের, যে ওয়ার্ল্ড নিউজ, ইউএস নিউজ, টেকনোলজি নিউজ, যে কোনো দেশ নিয়ে আপনি সার্চ করতে পারবেন। আপনি চাচ্ছেন বাংলাদেশের ইয়াগুলো কি, আপনি যদি এখানে বাংলাদেশ লিখে সার্চ করেন তাহলে বাংলাদেশের নিউজগুলো আপনাকে বলবে। এগুলো সবগুলো কিসের নিউজ, তাই না? বাংলাদেশের নিউজ। এখন সোমালিয়াতে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আপনার টেনশন থাকতে পারে না? ঠিক আছে? তাহলে আমাদের টেনশন করার কোনো কারণ আছে? কারণ পৃথিবীর কোথায় কী হচ্ছে সেটা আমাদের সামনে সবগুলো চলে আসবে কিনা। ঠিক আছে? এগুলো হচ্ছে সোমালিয়ার আজকে লিডিং নিউজগুলো। এই যে এটা হচ্ছে জলদস্যু। আবার যে কোনো বিষয় নিয়ে, যেমন ইবোলা নিয়ে আজকে কোথায় কী হইল, এগুলো হচ্ছে ইবোলা সংক্রান্ত আজকের নিউজগুলো। মানে পৃথিবীর যে কোনো নিউজ পেপারে যে কোনো জায়গায় ইবোলা সংক্রান্ত যে নিউজগুলো আছে সেগুলোর হচ্ছে এগুলো। ঠিক আছে? তাহলে আপনারা গুগল নিউজের বিশেষত্ব বুঝতে পারছেন? গুগল নিউজ আমরা খুব ইজিলি সার্চ করতে পারি, যে কোনো টপিক নিয়ে সার্চ করতে পারি, যে কোনো দেশ নিয়ে সার্চ করতে পারি, যে কোনো এলাকা নিয়ে সার্চ করতে পারি। আমরা খুব সহজে কি করে আমরা যে কোনো একটা স্পেসিফিক টার্গেটেড যে কোনো একটা লোকেশনের নিউজগুলো আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে? এবং সবগুলো নিউজেই এখানে আসবে। কোনো একটা নিউজ পেপারে কোনো একটা নিউজ হয়তো আসবে না, বাট এখানে সবগুলো নিউজেই আসবে। কারণ আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো অনেক কারণে, নানা প্রেশারের কারণে হয়তো কোনো একটা নিউজ হয়তো ছাপাতে পারে না, বাট এখানে আপনি সবগুলোই পাবেন। কারণ ওদেরকে কোনো প্রেশার নেই, গভর্নমেন্ট গুগলকে কোনো প্রেশার দিতে পারে না, তাই না? তো সুতরাং আমাদের এই সোর্সগুলো কি অনেক বেশি রিলায়েবল। তাহলে সারা পৃথিবীর সবগুলো নিউজের সংস্করণ হচ্ছে গুগল নিউজ। আচ্ছা, এখন দেখেন এই যে এটা টপ স্টোরিজ, ওয়ার্ল্ড নিউজ, বিজনেস, স্পোর্টস, সায়েন্স, হেলথ, এগ্রিকালচার, অনেক কিছু আছে না? এখন আপনি এখানে চাইলে অ্যাসাইন করতে পারবেন। এখানে দেখেন পার্সোনালাইজ। এখন আপনি একজন বিজ্ঞানী, অথবা আপনি শুধুমাত্র টেকনোলজি রিলেটেড এগুলো পছন্দ করেন, অথবা আপনি পেপার পড়ে প্রথমে পড়েন শুধুমাত্র খেলাধুলার পাতা, আপনি পেপার কিনেন শুধুমাত্র খেলাধুলার নিউজগুলো পড়ার জন্য। ওই বিষয় হচ্ছে আপনার কি আগ্রহের বিষয়। তাহলে আপনি আপনার পেপারকে বলে দিতে পারেন না যে আমাকে শুধু খেলাধুলার বিষয়গুলো দেখাবো, অন্য কোনো জিনিস আমাকে দেওয়ার দরকার নেই, বলে দিতে পারেন। আর আপনি গুগলকে কিন্তু বলে দিতে পারেন, গুগল নিউজকে আপনি কিন্তু পার্সোনালাইজ করে দিতে পারেন। পার্সোনালাইজ করে আমি ওয়ার্ল্ড নিউজ চাই না, আমি শুধুমাত্র কি চাই, স্পোর্টস নিউজ চাই, স্পোর্টসটা আপনি অন করে দিলেন। আমি এন্টারটেনমেন্ট চাই, আমি টেকনোলজি চাই, আমি হেলথ চাই না, আমি এগ্রিকালচার চাই না, আমি অন্য কোনো কিছু চাই না। ঠিক আছে? তাহলে যেগুলো প্রয়োজন আপনি সেগুলো অন করে দিতে পারেন, যেগুলো প্রয়োজনে সেগুলো আপনি অফ করে দিতে পারেন। এই যে অফ অন, ঠিক আছে, দিয়ে সেভ যদি করে দেন তাহলে আপনাকে শুধুমাত্র সেই নিউজগুলো দেখাবে আপনার ওয়ালে। তাহলে আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? গুগল নিউজ হলো আমাদের ইনফরমেশন কালেক্ট করার একটা সোর্স, এবং সেগুলো হচ্ছে আপ টু ডেট ইনফরমেশনগুলো, আপ টু ডেট তথ্যগুলো, কোনো নিউজ পেপারের সরাসরি নিউজগুলো। এবং আমাদের দেশের নিউজ পেপারগুলো যে নিউজগুলো ছাপাই, নিউজ রিপোর্টাররা যেখান থেকে নিউজ কালেকশন করে, তার সবচেয়ে অন্যতম একটা সোর্স হলো গুগল নিউজ। প্রথম আলো একটা নিউজ ছাপাইলো, সেই নিউজটা আসলে কোত্থেকে? হোয়াইট হাউসে কোনো একটা বিষয়ে কোনো একটা কিছু হয়েছে, এটি কি প্রথম আলো সাংবাদিক কি হোয়াইট হাউসে গেছিল? তাহলে সে কোথেকে কালেক্ট করে? গুগল নিউজ থেকে সে কালেক্ট করে সে বাংলা অনুবাদ করে সেগুলোকে করে। তাহলে যে এটা হচ্ছে সোর্স।
তাহলে আপনি যদি কোনো একটা সাম্প্রতিক বিষয় নিয়ে যদি কোনো একটা বিষয় লেখেন, আমাদের মূল কাজটা কি? ভালো একটা লেখা লিখে, মানুষের আগ্রহ আছে এমন কোনো একটা বিষয় লিখে সেই লেখার ভিতরে আমরা বিজ্ঞাপন কী করবো? বিজ্ঞাপন প্রচার করব। এটা হচ্ছে আমাদের মূল কাজ। তা আমরা যদি লেটেস্ট তথ্য নিয়ে যদি লিখি, তা আমরা সেই লেটেস্ট তথ্যগুলো কোথেকে পাবো? গুগল নিউজ থেকে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে সাধারণ পেপার পড়া সুবিধাজনক নাকি গুগল নিউজ পড়া সুবিধাজনক? কেন সুবিধাজনক কেন? সারা বিশ্বের তথ্য জানতে পারতেছি। সার্চ করলে আমি যে টপিক নিয়ে সার্চ করবো সেই টপিক নিয়ে আজকে পৃথিবীর কোন পত্রিকায় কী কী আসছে সেটা আমি জানতে পারতেছি। এটা একটু বেশি না? আচ্ছা, ইউলো বেঞ্চ একটু পরে বোঝাচ্ছি। এরপর দেখেন গুগল ট্রেন্ডস। এখন আমি নিউজ কালেকশন করব। এখন আমাকে কোনো একটা বিষয় নিয়ে আমাকে বায়ার বললো যে আমাকে আপনি ব্লগ তৈরি করেন, একটা এমন বিষয় নিয়ে লেখেন যেগুলো সাম্প্রতিক নিউজ, এবং সেই সাম্প্রতিক নিউজ থেকে এমন নিউজ নিয়ে লেখেন যে নিউজের প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট, মানে যে নিউজটা টক অফ দ্য কান্ট্রি অথবা টক অফ দ্য ওয়ার্ল্ড। মাঝে মধ্যে এরকম কিছু টপিক হয় না? যেমন আজকে সারা বাংলাদেশের টক অফ দ্য নিউজ কি, অথবা কোনো একটা টপিক থাকে না যে এই টপিক নিয়ে সারা বাংলাদেশের মানুষকে আজকে আলোচনা করবে, তাই না? প্রায় ম্যাক্সিমাম নিউজ পেপারের হেডিংয়ে ওই টপিকটাই আসবে, অথবা সারা বিশ্ব জুড়ে কোনো একটা বিষয়ে মানে কি হয়, আলোচনা হয় আলোড়ন হয়। ধরুন ঢাকাতে কোথাও ব্যাংক ডাকাতি হইলো, ধরুন 50 কোটি টাকা ব্যাংক ডাকাতি হইলো, তাহলে এটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা না? তাহলে আজকে ধরুন গতকালকে রাত্রে একটা ব্যাংক ডাকাতি হয়েছে, তাহলে আজকে সারা বাংলাদেশের মানুষের সবার আলোচনার মুখে থাকবে কি? ব্যাংক ডাকাতি। মানুষ যখন টিভি দেখবে, টিভি থেকে মানুষ তারা কি দেখবে? ব্যাংক ডাকাতির নিউজটাই দেখবে। তাহলে তারা টিভি থেকেও ব্যাংক ডাকাতির নিউজটা দেখবে। তারা যখন পেপারে পড়বে তখন তারা খুঁজে ব্যাংক ডাকাতের নিউজটাই তারা পড়বে, খুঁজে নেবে। আমি কি বুঝতে পারছি? তো এখন আপনি সেই ব্যাংক ডাকাতের নিউজটা নিয়ে যদি কোনো একটা আর্টিকেল লেখেন, কোনো একটা নিউজ লেখেন, তাহলে সেই নিউজটা অনেক বেশি মানুষ দেখবে না? সেই নিউজটা অনেক বেশি মানুষ দেখবে, এবং সেই নিউজের মাঝখানে যদি আপনি কোনো একটা বিজ্ঞাপন দেন, তাহলে সেই বিজ্ঞাপনটা অনেক বেশি মানুষ দেখবে। আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে এমন কিছু নিয়ে আমরা লিখবো যে লেখাটা অনেক বেশি মানুষে পড়বে। এখন আপনি প্রতিনিয়ত আপনি আর্টিকেল দিচ্ছেন, ঠিক আছে? সেই মানুষের আর্টিকেলটা কিছু মানুষ ধরেন কয়েক হাজার মানুষ পড়তেছে, মানে হাজার 1200 মানুষ কি আপনার প্রতিদিন আর্টিকেলটা পড়তেছে। বাট যদি আপনি আর্টিকেলের বিষয়বস্তুটা যদি এমন কোনো বিষয়বস্তু দেন যে বিষয়বস্তুটা একদম লেটেস্ট এবং মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু, তাহলে ওই দিনে কি অন্তত কয়েক লাখ মানুষ আপনার আর্টিকেলটা পড়বে, কারণ ওইটা নিয়ে মানুষ সার্চ করবে, ঠিক আছে? ওইটা নিয়ে মানুষ সার্চ করবে, যার ফলে আপনার আর্টিকেলটা পড়বে, এবং আপনার আর্টিকেলটা পড়বে কয়েক লাখ মানুষ যারা আপনার আর্টিকেলটা একবার পড়বে, তারা কিন্তু আপনার ওয়েবসাইটটা চিনে গেল, এবং পরবর্তীতে তাদের মধ্যে একটা গুডউইল তৈরি হবে এবং আগ্রহ তৈরি হবে যে আমি নতুন কোনো ঘটনা ঘটলে আমি এই সাইডে আসবো, এই সাইড থেকে আমি আমার ইনফরমেশনগুলো পাবো, তখন তারা আর্টিকেল ওই সাইডের হয়ে যাবে না, ভক্ত হয়ে যাবে না? তাহলে একটা লেখাকে অনেক মানুষের কাছে পড়ানো দুটো লাভ হয়। একটা হচ্ছে সরাসরি আপনার বিজ্ঞাপনগুলো মানুষ দেখতেছে, আপনি আর্টিকেলের মাঝখানে যে বিজ্ঞাপনগুলো দিচ্ছেন সেগুলো দেখতেছে, পাশাপাশি আপনার ওয়েবসাইটটা জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং আপনার ওয়েবসাইটটা অনেক বিশ্বাসযোগ্য ওয়েবসাইটে পরিণত হচ্ছে। ক্লিয়ার? তো এখন আমরা যেটা জানবো যে আজকে বাংলাদেশের টপ নিউজগুলি কি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু কি, আমেরিকাতে আগ্রহের কেন্দ্রবিন্দু কি, সোমালিয়াতে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু কি, সেটা আমাদেরকে কে জানাবে? গুগল ট্রেন্ডস আমাদেরকে বিষয়গুলো কীভাবে জানায়? কারণ যে বিষয়গুলো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু, সেই বিষয়গুলো নিয়ে মানুষ নেটে বেশি সার্চ করে, এবং ওইখান থেকে গুগল বুঝতে পারে যে কোন এলাকার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু কি। ঠিক আছে? তো আমরা গুগল ট্রেন্ডস এখন যাব। google.com/trends। সবচেয়ে বেশি মানুষকে যারা খুঁজছে, জেনিফার লরেন্স, রবিন উইলিয়াম, সুচিত্রা সেন, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে গুগলে সবচেয়ে বেশি যাদেরকে সার্চ করা হয়েছে। তারপরে বাংলাদেশের মধ্যে যে ইয়াগুলো নিয়ে সার্চ করা বেশি হয়েছে, এসএসসি রেজাল্ট 2014, এসএসসি রেজাল্ট, ওয়ার্ল্ড কাপ 2014, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ঠিক আছে? এগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সার্চ করা হয়েছিল। গ্লোবাল ইন্টারেস্ট ইন LEGU,
সেশনাল সার্চেস ফর স্নোবোর্ডিং অ্যান্ড সার্ফিং। তারপর সারা পৃথিবী, যেটা গ্লোবালি সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে কাকে, কতবার সার্চ করা হয়েছে, কোনটা কতবার সার্চ করা হয়েছে, ইউটিউবে কোনটা বেশিবার সার্চ করা হয়েছে। তাহলে আমরা গুগল ট্রেন্ডস আমাদেরকে যেটা দিতে পারবে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু কী সেটা সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিতে পারবে। তা আপনি এমন একটা টপিক নিয়ে যদি লেখেন যেটা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু, তাহলে আপনি একদিনের মধ্যে কয়েক লাখ ভিজিটর আপনার লেখাটা পড়বে। আর যদি এমন একটা টপিক নিয়ে লেখেন সেই টপিকটা যত ভালোই হোক বাট সেই বিষয়ে মানুষ আগ্রহী না, ঠিক আছে। মনে করেন আপনি ফিনান্স নিয়ে নিউটনের সপ্তম সূত্র নিয়ে কোনো একটা কিছু লেখছেন, ঠিক আছে, এমন একটা কিছু লেখছেন যেটা মানুষের খুব একটা আগ্রহী না। ফিজিক্সের খুব জটিল কঠিন কিছু নিয়ে আপনি কোনো একটা কিছু লেখছেন, এটা নিয়ে কি সাধারণ মানুষকে খুব আগ্রহ আছে, তাহলে আপনার লেখাটা যত ভালোই হোক সেই লেখাটা মানুষ পড়বে না, সেই লেখাটা আপনি পাঠক পাবেন না। কিন্তু যদি এমন একটা বিষয় নিয়ে আপনি লেখেন যেটা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু, তাহলে আপনি সেই লেখকের এই একদিনের মধ্যেই পুরা বছর আপনার যে পরিমাণ ভিজিটর সেটা পড়বে না, একদিনের মধ্যে সেই পরিমাণ ভিজিটর আপনার লেখাটা পড়বে। যারা পড়বে তারা আপনার বিজ্ঞাপনগুলো দেখবে, পাশাপাশি আপনার ওয়েবসাইটটা জনপ্রিয় হবে। তাহলে এটা হচ্ছে অনেক ভালো একটা কৌশল কন্টেন্ট রাইটারদের অথবা ব্লগ লেখকদের, খুব ভালো একটা কৌশল। সেটা হচ্ছে সাম্প্রতিক তথ্য নিয়ে লেখা, ঠিক আছে। সাম্প্রতিক তথ্য নিয়ে লেখলে তখন খুব সহজেই আমরা মানুষের কাছাকাছি পৌঁছতে পারি, আমরা আমাদের খুব অ্যাডভার্টাইজিংয়ের কাজগুলো খুব সহজে করতে পারি। তাহলে সাম্প্রতিক তথ্য কোনটা সেটা আমাদেরকে জানতে হেল্প করবে কে, গুগল ট্রেন্ডস। বাংলাদেশে কোনো বাইরের জন্য কাজ করবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন। আমেরিকার, অস্ট্রেলিয়ার, আপনি কি ব্রাজিলের কোনো বাইরের জন্য কাজ করবেন, কি করবেন, ব্রাজিলের টপিকগুলো আসছে না, বুঝে গেল। জাপানের কোনো বাইরের জন্য কাজ করেন, অনেক সুন্দর না? তাহলে জাপানের আগ্রহ কেন্দ্র যেটা হিবিজিবি এটা। তাহলে ট্রেন্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া পাওয়া গেল, গুগল ট্রেন্ডস। এরপর দেখেন ইউলো পেজেস। ইউলো পেজেস মানে কি, আগে বিভিন্ন একটা অফিসের বিভিন্ন প্রয়োজনে অনেকগুলো ফোন নাম্বার লিখে রাখতে হয়। ধরুন একটা গার্মেন্টস, এখন একটা গার্মেন্টস অনেকগুলো ফোন নাম্বার থাকে লিখে রাখতে হয় না, সাপ্লায়ার, বায়ার, মানে বায়ারের ফোন নাম্বারগুলো লিখে রাখতে হয়, বায়ারের ফোন নাম্বার ঠিকানা, সাপ্লায়ারের ফোন নাম্বার ঠিকানা, ব্যাংকের ফোন নাম্বার ঠিকানা, আর বিভিন্ন র মেটেরিয়ালস অনেকের তাকে ঠিকানা ফোন নাম্বারগুলো লিখে রাখতে হয়, তাই না। মানে স্বার্থ সংশ্লিষ্ট অন্য প্রেসিডেন্টের সাথে তাকে যোগাযোগ রক্ষা করতে হয়। তো আগে অফিসে এরকম একটা বই থাকতো, মানে বইগুলো আলাদাভাবে প্রিন্টেড আকারে পাওয়া যেত, কিনে পাওয়া যেত। তো প্রায় অফিস ওই বইগুলো কিনতো, ওগুলো বলা হয় ইউলো পেজেস। ইউলো পেজেসের সাইন হচ্ছে এটা, মানে একটা ওয়াকিং ফিঙ্গার, দেখেন এই যে, মানে একটা আঙ্গুল হাঁটতেছে, ওয়াকিং ফিঙ্গার, এটা হচ্ছে ইউলো পেজেসের সাইন, ঠিক আছে। ইউলো পেজেস মানে হচ্ছে একটা বই, ওই বইয়ের এটা হচ্ছে আইকন। তো প্রত্যেকটা দেশে এরকম ইউলো পেজেস থাকে। ধরুন চিটংয়ের কোথায় কোথায় কোন কোন ফ্যাক্টরি আছে, কোন কোন প্রতিষ্ঠান আছে, এই সবগুলো আমি পাবো কোথায়, খুব সহজে পাবো একটা ইউলো পেজেসে। আচ্ছা, তো ইউলো পেজেসের মধ্যে, তো চিটংয়ের মধ্যে একটা ইউলো পেজেস থাকতে পারে, অনেকগুলো ইউলো পেজেস থাকতে পারে, পুরো বাংলাদেশের মধ্যে অনেকগুলো ইউলো পেজেস থাকতে পারে। তাহলে ইউলো পেজেসগুলো হচ্ছে এলাকা ভিত্তিক। এখন আমেরিকার কোথায় কি প্রতিষ্ঠান আছে, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে কোথায় কি আছে, আমি খুব সহজে আমি জানবো কোথায়, ইউলো পেজেসে। আমেরিকার কোথায় কোন মানে বাইরের অফিস আছে, কোথায় কোন ইয়ে আছে, খুব সহজে আমি জানবো ইউলো পেজেসের মাধ্যমে। ইউলো পেজেস আমি যেগুলো পাবো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, অন্য কন্ট্যাক্ট অ্যাড্রেস, সব কিছু আমি ইউলো পেজেস থেকে জানবো। তা আমি দেখাচ্ছি বাংলাদেশের একটা ইউলো পেজেস। তাহলে সারা বিশ্ব জুড়ে ভেবে এলাকাভিত্তিক হাজার হাজার ইউলো পেজেস আছে। তা আমি মনে করেন বাংলাদেশের একটা ইউলো পেজেসে যাই, কোনো একজন বায়ার
আমি মনে করেন আমার ইয়ার জন্য অফিসের জন্য টি শার্ট বানাবো, বাট চিটাগংয়ের কোথায় কোন গার্মেন্টস আছে আমি সেটা জানি না। তা আমার জন্য সবচেয়ে সহজ হবে কি, আমি এখন এমন একটা গার্মেন্টস খুঁজে নিতে পারবো যে আমি ধরুন 1000 পিস টি শার্ট বানাবো। এখন আমার চাচ্ছি চিটাগংয়ের কোনো একটা গার্মেন্টসকে আমি সরাসরি এই অর্ডারটা দেবো, 1000 পিস টি শার্টের অর্ডারটা দেবো। তাহলে দেখেন আমি কীভাবে কোনো একটা গার্মেন্টসকে খুঁজে নেব খুব সহজে। মানে এই মুহূর্তে আমি কোনো একটা গার্মেন্টসের সাথে কন্ট্যাক্ট করবো, ঠিক আছে, কন্ট্যাক্ট করে এবং কম্পেয়ার করবো। দেখেন আমি লিখবো ইউলোপিয়াস বাংলাদেশ। ইউলোপিয়াস বাংলাদেশ লিখে যদি সার্চ করি অনেকগুলো আসছে না ইউলোপিয়াস, এর মধ্যে আমি যে কোনো একটা ইউলোপিয়াসে যাই, আচ্ছা। তাহলে আগে এগুলো বই আকারে পাবলিশ হইতো, এখন আর বই আকারে পাবলিশ হয় না। এখন ইউলোপিয়াসগুলো এখন হয়ে গেছে ওয়েব বেসড। আমি এখন কোন ধরনের পজিশন চাচ্ছি, গার্মেন্টস। কোথায়? চিটাগং না ঢাকাতে? চিটাগংয়ে। তাহলে টাইপ হোয়াট ইউ লুকিং ফর, গার্মেন্টস ফ্যাক্টরি। কোথায় চাই? লোকালিটি চিটাগং, ফাইন্ড। এখন চিটাগংয়ের চিটাগং কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই, সব তো বন্ধ হয়ে গেছে। যাই হোক আমরা ফ্যাক্টরি শব্দটা কেটে দিই। দেখেন ফ্যাক্টরি শব্দটা কেটে দিই। আচ্ছা, ওই ফ্যাক্টরি লেখাতে আসে না আর কি। এখন গুগল ইন্টারনেট যদি আপনাকে কোনো একটা কিছু দিতে না পারে, সেটা দোষটা কার? ইন্টারনেটের নাকি আমাদের? ইন্টারনেটের জন্য ইন্টারনেটের সব কিছুই আছে। এখন আমরা আমরা যদি কিওয়ার্ড যদি ঠিকভাবে দিতে না পারি তাহলে কি আর আসবে না। ইন্টারনেটে সার্চ করে যদি আপনি কখনো কোনো কিছু না পান, এটা কখনোই মনে করা যাবে না যে ইন্টারনেটে এই জিনিসটা নাই। এটা অসম্ভব। দুনিয়াতে এমন কোনো বিষয় নেই যেটা আপনি ইন্টারনেটে জানবেন না, এমন কোনো সিক্রেট বিষয় নেই যেটা আপনি নেটে জানবেন না। সব সিক্রেট সব কিছু কি নেটে এখানে আছে, আপনি সব কিছু এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। তো দেখেন এই যে আদিলা অ্যাপারেলস, এটা হচ্ছে শপিং কমপ্লেক্স, এটা কি ইসাক শপিং কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর, বাইজিদ গোস্তামি, চিটাগং। ফোন নাম্বার এত। তাহলে আমি এখন ইসাক কোম্পানির সাথে যোগাযোগ করবো যে আপনি আমাকে কত টাকা দিতে পারবেন। এরপর করবো বাইজিদ ড্রেসেস, এটা কোথায়? কুলগাঁও। এরপর করবো কি এমক্স ওমো গার্মেন্টস, এটা আমি এখন বিএসএ অ্যাপারেলস, এটা কোথায়? পাহাড়তলি। আমি এখন বিভিন্ন গার্মেন্টসের সাথে যোগাযোগ করতে পারবো না? এখানে আমি কম্পেয়ার করতে পারবো না কে আমাকে সবচেয়ে কম রেটে দিতে পারবে, কত ভালো কোয়ালিটি দিতে পারবে? করা যাবে। আমাকে কি এই জিনিসগুলো কম্পেয়ার করার জন্য অফিসের বাইরে যেতে হবে? আমি 1000টা টি শার্ট বানাবো, সবচেয়ে ভালো কোয়ালিটিতে বানাবো, সবচেয়ে কম দাম দেবো, এটা নিয়ে আমি এখনই কম্পেয়ার করতে পারবো না। আমি যদি একটা লোক পাঠাই বিভিন্ন গার্মেন্টসে গিয়ে, সে কি সবগুলো গার্মেন্টসের ঠিকানা জানবে? আর সবগুলো গার্মেন্টসে গিয়ে সে অত ভালোভাবে কথা বলতে পারবে? বাট এটা অফিসে বসে আমরা অনেক ভালোভাবে করতে পারি না। আপনি চীন থেকে মোবাইল ইম্পোর্ট করবেন, আপনি চাচ্ছেন চীন থেকে মোবাইল ইম্পোর্ট করে আপনি দেশের বাজারে সেল করবেন। 3000 টাকার মোবাইল আনবেন, বেচবেন 7000 টাকায়। কোনো সমস্যা আছে? এখন চীনের কোন কোম্পানি আপনাকে ভালো মোবাইল দিতে পারবে? এটা কি চীনে যাওয়ার দরকার আছে? চীনে গিয়ে আপনি অনেকগুলো কম্পেয়ার করে একটা জিনিস নিয়ে আসবেন। খাতুনগঞ্জের বর্তমান ব্যবসায়ীরা এরকমই করে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে তারা এটাই করে। সোজাসুজি চলে যায় চীন থেকে কোনো একটা কিছু নিয়ে আসবো, সোজা চীনে চলে যায়, ওখান থেকে গিয়ে অনেকগুলো কোম্পানি ভিজিট করে দেখে শোনার পর যে কোনো একটা নিয়ে চলে আসে, এভাবে না? কারণ আপনি যদি কখনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, আপনাকে কি সরাসরি ওখানে যাওয়ার দরকার আছে? আপনি এখান থেকে দেখে আপনি কম্পেয়ার করতে পারবেন না? সরাসরি চীনে গিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন সর্বোচ্চ 10-12টা। কয়টা ফ্যাক্টরি আপনি ভিজিট করতে পারবেন? 10-12টা সর্বোচ্চ, তাই না? বাট আপনি এখান থেকে বসে কয়েকশো, আপনি হাজার করতে পারবেন না, সবগুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। চীনে আপনি যে স্টেটে গেছেন সেই স্টেটের ফ্যাক্টরিগুলো আপনি দেখবেন, পুরো চীনকে আপনি দেখবেন? পুরো চীন দেখা যাবে কোথেকে? চীনে গিয়ে নাকি ঘরে বসে পুরো চীন দেখা যাবে না, কম্পেয়ার করা যাবে না। ফ্যাক্টরিতে যোগাযোগ করছেন, যোগাযোগ করে বলছেন যে তোমরা স্ক্যাপিগুলো, আমি স্ক্যাপিতে দেখবো, আপনাকে স্ক্যাপিতে দেখাবে না। আমাকে পুরাই একটা পাঠাও। একটা প্রোডাক্ট দেখার জন্য, যাচাই করার জন্য, সব কিছু করার জন্য কি মানে সরাসরি না দেখে নেটে সব কিছু করা যাচ্ছে না? করা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে আপনি এখান থেকে এলসি করবেন, এখান থেকে পাঠাবেন, অথবা সব কিছু কনফার্ম হওয়ার পরে প্রয়োজন আপনি কাউকে পাঠান। তো আমাদেরকে ইউলোপিয়াসগুলো এগুলোতে হেল্প করে। তো এখন অনেক প্রয়োজন আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জানার প্রয়োজন হয়, ব্যবসা প্রতিষ্ঠানের জানার জন্য প্রয়োজন হয়, এবং এই বিষয়গুলোতে আমাদেরকে হেল্প করে ইউলোপিয়াস। তো আমি কোনো আপনার ওই ইন্ডাস্ট্রিকে এখানে এন্ট্রি করতে পারবো?
আমার নতুন একটা হ্যাঁ ইন্ডাস্ট্রি করা যাবেন, জাস্ট অ্যাড ইউর বিজনেস এখানে দিলেই আপনি আপনার নিজের ব্যবসাকে এন্ট্রি করতে পারবেন। এখন আপনার একটা কোম্পানি আছে, এখন আপনার কোম্পানি যদি ইউরো পেজে থাকে, আপনার লাভ হবে নাকি লস হবে? লাভটা কী হবে? সারা পৃথিবীর মানুষ আপনাকে খুঁজে পাবে, সারা দেশের মানুষ আপনাকে খুঁজে পাবে, আপনি বড় আকারের অর্ডার পাবেন, ঠিক আছে? আর তাহলে ইউরো পেজেসগুলো ব্যবসায়ীদের জন্য লাভজনক, আবার যারা সাধারণ পাঠক তাদের জন্য উপকারী। আপনি বাসের টিকিট কাটবেন, এখন আপনি বাসের টিকিটের ইয়াটা জানেন কোথায়? ওই যে কী বলে, ধরুন এই হানিফের কাউন্টার, হানিফের ফোন নাম্বার কি আপনি জানেন? তাহলে আমরা সবগুলাই ফোন নাম্বার কোথেকে জানবো? ইউরো পেজেস থেকে। এখানে দেখেন আরও বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো থাকে। এই যে ব্যাংক এতটা, কোচেস ও সার্ভিসেস, কোচ দেখেন, হসপিটাল স্পেশালিস্ট, এটা সেটা অনেকভাবে ক্যাটাগরি অনুযায়ী আছে না? আমি বাসের টিকিট কাটবো, এই যে কোচ সার্ভিসেস, এসি নন এসি, বিআরটিসি টার্মিনাল চিটাগং, দোলা পরিবহন। আপনি কি বলছিলেন, কি পরিবহন? হ্যাঁ সৌদিয়া, হ্যাঁ সৌদিয়া পাওয়া যাবে তো। ইগল পরিবহন, গ্রিন লাইন, সেগুলার রোড, হানিফ, যাও একদিন আসবেই সরিয়া। আচ্ছা, তাহলে কি বোঝা গেল আমরা তাহলে ইউরো পেজেসগুলো থেকে আমরা কী পাই? আমরা আগামী ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করার পর সেগুলোকে আমরা কীভাবে ফরম্যাটিং করবো। আমি জাস্ট একটু করে মানে দেখাচ্ছি, 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আগামী ক্লাসে যেটা শিখবো সেটা হলো আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে ইনফরমেশন কালেকশন, তাই না? আমরা ইনফরমেশন কালেকশন করা শিখলাম। ইনফরমেশন কালেকশন করার পরে আমাদের কাজ হলো ইনফরমেশনকে ফরম্যাটিং করা। ফরম্যাটিং করা কি? আমরা সর্টিং করব, সাজাবো, গোছাবো, তারপর আমরা বিভিন্ন অন্য কোনো ভাষা থাকলে সেটাকে ট্রান্সলেট করবো, প্যারাগুলোকে বাদ দেবো, মানে আমরা এগুলোকে রিঅ্যারেঞ্জ করবো। একটা নোট করার সময় আমরা যেরকম অনেকগুলো সোর্স থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে আমরা আমাদের মতো করে নোট করি, তো আমরা আগামী ক্লাসে করা শেখাবো, মানে সর্টিং করা, মানে ফরম্যাটিং করা লেখাগুলোকে। আমরা যে কালেকশনগুলো করবো সেই কালেকশনগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। একটা আর্টিকেল কালেকশন করার জন্য প্রথম আমাদের দরকার হচ্ছে প্রাইমারি ডাটা। তো আমরা প্রাইমারি ডাটাগুলো এভাবে আমরা কালেকশন করব। প্রাইমারি ডাটাগুলোকে কালেকশন করার পর সেই প্রাইমারি ডাটাগুলোকে ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিং করা, আমরা আগের ক্লাসে ফরম্যাটিংটা শিখব। ফরম্যাটিংয়ের মধ্যে আমরা গুগল মানে নিউজটা কালেকশন করার পরে আমরা সেটা ট্রান্সলেট করতে হতে পারে গুগল ট্রান্সলেট দিয়ে। এটা কপিরাইটেড কন্টেন্ট কিনা, কপিরাইটেড কন্টেন্ট হলে আমাদের স্পিনার চিপ দিয়ে কী করতে হবে, স্পিন করতে হবে। দেখেন, এই ট্রান্সলেট করা, তারপর স্পিন করা, তারপর হচ্ছে কপি চেক করা, কপি স্কেপ, ট্রান্সলেট করা, স্পিন করা, কপি চেক করা, এরপর সর্টিং করা, সাজানো, ঠিক আছে, কপিরাইট চেক করা, এরপর আরও অনেক কিছু আমরা এই জিনিসগুলো দেখব। মানে প্রাইমারি ডাটা কালেকশন করার পরবর্তীতে যে বিষয়গুলো সেগুলো আমরা দেখব। এরপর আমরা ফরম্যাটিং করার পর আমরা ফাইনালি আমাদের লেখাটা লিখব, ফাইনাল রাইটিং। ফাইনালি আমরা লেখাটা লিখবো, ফাইনাল করার পর আমরা পোস্টিং করব। ফাইনাল করার পর আমরা কিওয়ার্ড সেট করব। ওই লেখার মধ্যে আমরা কিওয়ার্ড সেট করবো এসইওর জন্য। কিওয়ার্ড সেট করার পরে আমরা সেই লেখাটাকে পোস্টিং করব। বিষয়টা বোঝা গেল কি? তাহলে আজকে যতটুকু আলোচনা করছি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা আগামী ক্লাস থেকে ঠিক এখান থেকেই শুরু করবো, মানে ফরম্যাটিং থেকে, এই জায়গা থেকে। আগামী ক্লাসটা হচ্ছে আমাদের শেষ ক্লাস, আর্টিকেল ওই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং অথবা আর্টিকেল রাইটিংয়ের আগামী ক্লাস হলো আমাদের শেষ ক্লাস। কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? ওকে, সবাইকে ধন্যবাদ।